আসসালামু আলাইকুম। আমি ফারদিন। আমি আজকে ফিজিক্সের এসএসসি ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। নিউটনের মেকানিক্স চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে ব্যাংকিং। আমাদের অ্যাডমিশন এবং এইচএসসি সব জায়গায় এটা বা এই টপিক ছাড়া প্রশ্ন হয় না। প্রায় সব ধরনের এক্সামেই এই টপিকে প্রশ্ন আসে। সো আজকে এই গুরুত্বপূর্ণ টপিকটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং এর থিওরি গুলা এবং কিছু ম্যাথ প্র্যাকটিস করার মাধ্যমে ব্যাংকিং সম্পর্কিত যত ধরনের প্রবলেম অ্যাডমিশন এবং এইচএসসি তে আছে সেগুলা আজকে কভার করার চেষ্টা করব আমি। অ্যাকচুয়ালি ব্যাংকিং বলতে কি বোঝায়? ব্যাংকিং বলতে আসলে আ রাস্তার যে বাঁক আছে সেই বাঁকগুলাকে ইউজ করে বা আনত তলের মাধ্যমে একটু ইনক্লাইন করে কিছু অ্যাঙ্গেল ক্রিয়েট করে আমাদের গাড়িগুলা যাতে নিরাপদভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত বেগে চলে যেতে পারে সেই পদ্ধতি বা যে পদ্ধতির মাধ্যমে এটা করা হয় সেটাকে বলা হয় রাস্তার ব্যাংকিং। সো ব্যাংকিং এর ক্ষেত্রে আমাদের অনেকগুলা কেস আছে যে রাস্তা যদি সমতল হয় বা ঘর্ষণ না থাকে তখন কি হবে? আর রাস্তা যদি ঘর্ষণযুক্ত হয় এবং ২ টা যদি একই সাথে থাকে, ব্যাংকিং কোণও থাকে বা আনত তলও থাকে, এর সাথে ব্যাংকিং এর রাস্তায় ঘর্ষণও থাকে, তাহলে কি হবে? আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? সো সেজন্য আমাদের বোঝার সুবিধার জন্য আমরা কতগুলা কেস বা কতগুলা ভাগে বিষয়টাকে ভাগ করে দেন আলোচনা বা পড়াশোনা করব যাতে আমাদের সবগুলা টপিক বা কেস ভালোভাবে বুঝতে সুবিধা হয়। তো আমরা কেস 1 বা ১ম যে কেসটা নিব সেটা হচ্ছে রাস্তায় রাস্তায় ব্যাংকিং বা আনত তল থাকবে না কিন্তু রাস্তা ঘর্ষণযুক্ত হবে। ঠিক আছে? সো আমরা কেস 1 এ আমরা এটা আলোচনা করব। ঘর্ষণযুক্ত রাস্তায় ঘর্ষণযুক্ত কিন্তু inclined প্লেন নাই বা আনত তলহীন। তলহীন বা যেটাকে আমরা বলতে পারি সমতল রাস্তা, ব্যাংকিং। তো এখানে আমরা ফার্স্ট কেসে সমতল রাস্তা কিন্তু রাস্তাটা ঘর্ষণযুক্ত এরকম একটা রাস্তা আমরা আ কল্পনা করব যেখানে হচ্ছে আমাদের যে রাস্তাটা থাকবে সেই রাস্তাটা কিন্তু ফ্রিকশন আছে রাস্তার মাঝে কিন্তু রাস্তাটা তোমার প্লেন। রাস্তায় কোনো ইনক্লাইনেশন নেই। ঠিক আছে? সো আমরা এখান থেকে একটা হচ্ছে আমাদের ব্যাংকিং কিন্তু সবসময় এমন রাস্তায় হয় যেখানে বাঁক প্রয়োজন আছে। সো এটা হচ্ছে আমাদের সেই ব্যাসার্ধ যে ব্যাসার্ধকে কেন্দ্র মানে যেই ব্যাসার্ধের পথে এখানে একটা অবশ্যই কিছু যাচ্ছে। ধরলাম একটা গাড়ি যাচ্ছে। আচ্ছা আঁকার জন্য আরকি আঁকতেছি। এতটা সুন্দর হওয়ার প্রয়োজন নাই। সো গাড়িটা এভাবে যাবে। সো গাড়ি যখন একটা বৃত্তাকার পথে সে ট্রাভেল করবে তার কিন্তু একটা কি লাগবে? তার মাঝে কিন্তু একটা সেন্ট্রিফিউগাল ফোর্স লাগবে বা কেন্দ্রবিমুখী বল লাগবে। যেমনটা আমরা আমাদের ক্ষেত্রে ঘটে কখন? আমরা যখন বাসে থাকি, আমরা বাস বা কোন একটা যানবাহনে থাকি, আর বাস বা যানবাহন যেদিকে যায় আমাদের ফোর্স কিন্তু তার বাইরের দিকে লাগে। তাই না? এটাকেই কিন্তু আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স নামে চিনি। যেটা একটা সিউডো ফোর্স বা মানে ভুয়া ফোর্স যেটাকে বলে। সো এই সিউডো ফোর্সটা এই গাড়ির ক্ষেত্রেও লাগবে। গাড়ির যে সেন্টার অফ মাস আছে সেটার থেকে বাইরের দিকে ছিটকে যাওয়ার যে প্রবণতা ক্রিয়েট করবে সেটাই হচ্ছে আমাদের এই বৃত্তাকার পথে ঘোরার জন্য আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স। তো এটাকে আমরা এফ সেন্ট্রিফিউগাল সিএফ দ্বারা প্রকাশ করতে পারি চাইলে। আর এখানে আমি কিন্তু আগেই উল্লেখ করে নিছি কেসটাতে কি আছে? ঘর্ষণ আছে, তাই না? কেসটাতে কিন্তু এই ঘটনা থেকেই ঘর্ষণ আছে এই রাস্তায়। তো আমাদের এই গাড়িটা যদি বৃত্তাকার পথে চলতে চায়, তাহলে কিন্তু তাকে এই সেন্ট্রিফিউগাল ফোর্স এর অপোজিটে একটা ফোর্স জেনারেট করতে বা জেনারেট করবে অটোমেটিক্যালি সেটা হচ্ছে আমাদের ফ্রিকশন। ফ্রিকশন কিন্তু এই ফোর্সটা অটোমেটিক্যালি জেনারেট করবে যাতে করে আমাদের এই গাড়িটা বাইরের দিকে
বের হয়ে না যায় এবং আমরা এটাও জানি যে ফ্রিকশন ফোর্সের ডিরেকশন সবসময় রিলেটিভ ফোর্সের অপোজিটে হয়। তো রিলেটিভ ফোর্স বলতে বোঝাচ্ছি যেদিকে গাড়ি যেতে চাচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের দ্বারা তার অপোজিট ডিরেকশনে আমার সবসময় ফ্রিকশন বা ঘর্ষণ বল কাজ করে। রিলেটিভ ফোর্সের অপোজিটে সবসময় ঘর্ষণ বল কাজ করে। সো ঘর্ষণ বল এই সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে অপোজ করবে বা প্রতিরোধ করবে যেন এই গাড়িটা বৃত্তাকার পথে সুষমবেগে এইভাবে রাউন্ড করতে পারে বা চলে যেতে পারে এবং এর কিন্তু একটা বেগ আছে নির্দিষ্ট যে বেগে সে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। বেগের ডিরেকশন সবসময় কি হয়? লিনিয়ারলি থাকে। ঠিক আছে? এটা কিন্তু রাউন্ডেড না। কৌণিক বেগ যদি ওমেগা ধরি সেটা এভাবে ঘুরতে পারে। বাট আ নরমাল যে বেগটা সেটা সবসময় কি লম্বভাবে কাজ করে। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ বা সম্পর্ক পাই সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স ঘর্ষণ বলের সমান। আর আমরা যদি একটা কেসের মাধ্যমে লিখি যে সেন্ট্রিফিউগাল ফোর্স যদি বেশি হয় তাহলে গাড়ি ছিটকে বাইরের দিকে চলে যেতে থাকবে। আর যদি ঘর্ষণ বল বেশি হয়, অ্যাকচুয়ালি আরেকটা বিষয় আছে। ঘর্ষণ বলের কিন্তু লিমিটিং ভ্যালু বা একটা রেঞ্জ আছে যে ঘর্ষণ বল সবসময় একটা সীমার মাঝে কাজ করে। কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু অলওয়েজ একটাই। মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে ফ্রিকশন ফোর্স যেটা আছে সেটা 0 থেকে কথার কথা মানে এক্সাম্পল এর খাতায় ধরছি। ধরো 0 থেকে ১০০ র মাঝে যেকোনো মানকে সে কাউন্টার করতে পারে। সেন্ট্রিফিউগাল ফোর্স এর মেক্সিমাম ভ্যালু ধরলাম আমরা ১০০। কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু সবসময় ফিক্স থাকে বা কনস্ট্যান্ট থাকে। কিন্তু ফ্রিকশন ফোর্স কিন্তু ভেরিয়েবল থাকে। যে সেন্ট্রিফিউগাল ফোর্স ধরো ৫৫ তাহলে ফ্রিকশন ৫৫ দিয়ে এটাকে কাউন্টার করে বৃত্তাকার পথে ঘুরাবে। সে কিন্তু আবার ধরো সেন্ট্রিফিউগাল ফোর্স ৫৫ না হয়ে হয়েছে ৪০ তো ফ্রিকশন ৪০ করে এটাকে কাউন্টার করে বৃত্তাকার পথে ঘুরাবে। মানে এক কথায় আমি এটা বুঝাতে চাচ্ছি যে ফ্রিকশনের ভ্যালু কিন্তু সময়ের সাথে মানে সময় না এটা একটা ভেরিয়েবল ফাংশন। দ্যাটস হোয়াই এটা কিন্তু চেঞ্জ হতে পারে। কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স এটা কিন্তু কনস্ট্যান্ট ফাংশন। এটা কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে? তো আমরা এখন যদি সম্পর্কটা লিখি যে ফ্রিকশন ফোর্স যদি ইকুয়াল বা বেশি হয় আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স এসে অনলি দ্যাট কেসে এটা বৃত্তাকার পথে ঘুরতে পারবে বা নিরাপদভাবে বাঁক নিতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা এখন ফ্রিকশনের সর্বোচ্চ মান বা সীমান্তিক ভ্যালুটা নিব যে কারণ আমাদের সর্বোচ্চ ভ্যালুর চেয়ে অধিক ভ্যালু হইলেই তো এটা যাইতে পারবে না। সো আমাদের পরীক্ষায় কিন্তু এরকমই আসে যে মেক্সিমাম কত ভ্যালু হইলে এটা বাঁক নিতে পারবে মানে নিরাপদভাবে। সো আমরা এটাই মেক্সিমাম ভ্যালুটাই নিব সেটা হচ্ছে মিউ এন। এনটা কি? এনটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন। আমরা নরমাল রিঅ্যাকশনের মানও কিন্তু বের করে ফেলবো। আর সেন্ট্রিফিউগাল ফোর্স এর ভ্যালুটা কত? এটা হচ্ছে mv²/r এটা আমরা এখানে তো আর প্রুফ করতে পারবো না। অন্য একটা ভিডিওতে আমরা চাইলে আলোচনা করব। আর এন বা নরমাল রিঅ্যাকশনটা কি? সেটার জন্য আমরা একটু চাইলে এখানে ফ্রি বডি ডায়াগ্রামের মাধ্যমে ইজিলি বের করে ফেলতে পারি। আচ্ছা, রাস্তার তল কিন্তু সমতল, ইনক্লাইন প্লেন না। সো নরমাল রিঅ্যাকশন বা নরমাল এইটা বের করা কিন্তু খুব ইজি। যেহেতু গাড়ি এটা এবং সেইভাবে যাচ্ছে, গাড়ির যে নিচের দিকে ডিরেক্ট নিচের দিকেই কিন্তু কাজ করবে তার ওজনটা যেটা হচ্ছে mg এবং নরমাল রিঅ্যাকশন ওজনের ঠিক বিপরীতে অপোজিট দিকে কাজ করবে যেটা হচ্ছে n। তাহলে n এর মানটা কিন্তু এখানে ডিরেক্ট বা শুধু mg এখানে যেহেতু এটা কোনো আনত তলে নেই দ্যাটস ওয়াই এটা শুধু mg হবে। সো মিউ n এর ভ্যালু আমরা রাখতে পারি mg গ্রেটার দ্যান অর ইকুয়াল mv²/r ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি উভয়পক্ষে কেটে দেই তাহলে থাকে মিউ জি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল v²/r। তো এখান থেকে কিন্তু আমরা চাইলে ভি এর বা ভেলোসিটির মেক্সিমাম কত ভ্যালু হতে পারে সেটা আমরা কিন্তু চাইলে বের করে ফেলতে পারি। তাহলে ভি স্কয়ার এর ভ্যালু হবে হচ্ছে মিউ জি আর তাহলে ভি এর ভ্যালু হবে হচ্ছে কত? সরি চিহ্নটা হবে হচ্ছে ভি এর দিকে না, চিহ্নটা হবে হচ্ছে বাকি যা আছে তাদের দিকে লেস দ্যান অর ইকুয়াল মিউ জি আর। ঠিক আছে? আমি একসাথে লিখে ফেললাম। আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের বিষয় যে ভেলোসিটির মেক্সিমাম ভ্যালু। এটা কিন্তু ভেলোসিটির মেক্সিমাম ভ্যালু। ঠিক আছে? এটা কিন্তু ভেলোসিটির মেক্সিমাম ভ্যালু। এর থেকে যেকোনো কম ভ্যালুতে 0 থেকে ভি ম্যাক্স এর যেকোনো ভ্যালুর জন্য সে নিরাপদে সে কিন্তু বা গাড়ি বা চালক যাই হোক নিরাপদে যাতায়াত করতে পারবে।
ঠিক আছে? তো আশা করি কেস 1 টাতে কোনো সমস্যা থাকার কথা না। এটা খুবই মানে নরমাল একটা কেস যেখানে আমরা ঘর্ষণ কল্পনা করতেছি বা চিন্তা করতেছি সেন্ট্রিফিউগালটাকে অপোজ বা নিউট্রালাইজ করার জন্য বৃত্তাকার পথে চলার জন্য। সো এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট কেস। তো আমরা এখান থেকে চাইলে কিন্তু ভি এর ভ্যালু থেকে ওমেগা বা কৌণিক বেগের ভ্যালুও কিন্তু চাইলে বের করে ফেলতে পারি। ঠিক আছে? আমরা এটা পরের পেজে করি। ঠিক আছে? আমাদের ভি স্কয়ার এর ভ্যালুটা কত আসতেছিল? আমরা যদি একটু দেখি আগের পেজে, ভি স্কয়ার এর ভ্যালুটা আসতেছিল হচ্ছে আ লেস দ্যান অর ইকুয়াল মিউ জি আর, তাই না? লেস দ্যান অর ইকুয়াল মিউ জি আর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এখন আমরা ভি এর ভ্যালু আমরা জানি। আমরা একটা ফর্মুলা জানি যে কৌণিক গতির ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, তাই না? তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হবে তোমার ওমেগা স্কয়ার আর স্কয়ার। সো এটা যদি আমরা এখানে রিপ্লেস করি তাহলে আমরা পাই হচ্ছে ওমেগা স্কয়ার আর স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল মিউ জি আর। সো উভয় পক্ষে যদি আমরা আর দিয়ে কাটাকাটি করি তাহলে ওমেগার ভ্যালু থাকে হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল আন্ডার রুট মিউ জি বাই আর। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। এতটা কঠিন কিছু না। জাস্ট আমরা বের করছি ওমেগার মানে ওমেগার ম্যাক্সিমাম, এটাও কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু। ওমেগার সর্বোচ্চ ভ্যালু কত কৌণিক বেগে সে যাচ্ছে সেটার ম্যাক্সিমাম ভ্যালুই কিন্তু আমরা এখানে বের করলাম। ঠিক আছে? আচ্ছা তো আমরা ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি এই ২ টা ভ্যালুর মেক্সিমাম ভ্যালুর কত হলে ঘর্ষণযুক্ত সমতল রাস্তায় যাতায়াত করতে পারবে সেটা আমরা বের করে ফেললাম। আচ্ছা। এরপর আমরা যদি ২য় কেস কল্পনা করি বা আলোচনা করি তাহলে কিন্তু আমাদের 2nd কেস যেটা আছে সেটা হচ্ছে কেস 2 তে সেটা হচ্ছে আগেরটার উল্টা। আগে ঘর্ষণ ছিল, এবার ঘর্ষণমুক্ত কিন্তু আনত তল বিশিষ্ট বা ব্যাংকিং যুক্ত রাস্তা। এখানে হবে হচ্ছে ঘর্ষণমুক্ত কিন্তু আনত তল বিশিষ্ট বা এটাকে আমরা বলতে পারি ব্যাংকিং যুক্ত রাস্তায়, সরি, ব্যাংকিং যুক্ত রাস্তায় ব্যাংকিং যুক্ত রাস্তায় সর্বোচ্চ বেগের যে হিসাবগুলা সেগুলা বা কত বেগে গেলে সে নিরাপদে যাতায়াত করতে পারবে সেটা। ঠিক আছে? তো এটা হচ্ছে 2nd কেস ধরো। তো এই কেসের ক্ষেত্রে আমার ঘর্ষণ কিন্তু রাস্তায় উপস্থিত নাই। বাট আমার যে তলটা আছে, যে প্লেনটা আছে সেটা কিন্তু ইনক্লাইন প্লেন। সো ব্যাপারটা এরকম হচ্ছে ধরো তোমার আচ্ছা সরি, এরকম হচ্ছে তোমার রাস্তা, এরকম হচ্ছে তোমার রাস্তা। তো রাস্তাটা একটু ইনক্লাইন করা মানে হচ্ছে এরকম। আচ্ছা দাগ দিয়েই দেই এরকম হবে আরকি। আচ্ছা এই দাগটা সোজা হয় নাই। এরকম ইনক্লাইন প্লেন, এরকম প্লেনের উপর এই তলে তোমার হচ্ছে গাড়িটা যাচ্ছে। অ্যাকচুয়ালি 3D তো এখানে ভিজুয়ালাইজেশনটা সেরকম হচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের সেই আনত তলের কোণ যেটা থিটা এবং যে বৃত্তের অংশ সেটা এখান থেকে ধরতেছি আমরা। এই বৃত্তের হচ্ছে এই অংশ বা এই বৃত্তকে কেন্দ্র করে এই গাড়িটা হচ্ছে ঘুরতেছে। সরি, বৃত্তের পার্টটা এরকম হবে না। এটা যেহেতু এরকম সো এটা এরকম হবে এই বৃত্তের। এটা তো আনত তলের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকবে। ঠিক আছে? বৃত্তটাও। এটা হচ্ছে সেই বৃত্তের ব্যাসার্ধ বা আর। ঠিক আছে? সো এটাকেই যদি আমরা একটু জুম করে আঁকার চেষ্টা করি বা জুম না এর যে এইখানে
আনত তল বা ইনক্লাইনেশন প্লেন গুলা বা থিটা গুলা আমরা যদি আঁকার চেষ্টা করি তাহলে আমাদের এরকম ভাবে আঁকতে হবে। এখানে একটা আমাদের ট্রায়াঙ্গেল দিতে হবে। আচ্ছা, আচ্ছা ১ মিনিট। সো এই ত্রিভুজটা আমাদের হুম, নিতে হবে এবং এই ত্রিভুজটা থেকে আমাদের কোণের যে হিসাব আছে সেগুলা বের করতে হবে। ঠিক আছে? কিভাবে বের করব আস্তে, আস্তে আমরা দেখতে থাকি। আচ্ছা। তো সরি। আচ্ছা, তো এখন আমাদের যে কোণটা আছে যেহেতু আমাদের থিটা এইদিকে, সো আমরা এইখানে থিটাটা দেই। এইটা হচ্ছে এই যে এই থিটা এবং আমাদের যে হচ্ছে আনত তলটা আছে সেই আনত তলটা কিন্তু এই তলে গাড়িটা চলতেছে। ঠিক আছে? যদিও ছবিটা উল্টা হয়ে গেছে তাও দেখাচ্ছি আমি। এই তলে হচ্ছে গাড়িটা যাচ্ছে। ঠিক আছে? এটা আসলে স্ক্রিনের ভিতর থেকে বাইরে আসছে এরকম। আচ্ছা আমি সোজা করে আঁকি। এটা বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আমি অ্যা নিচে হাতেই ড্র করি যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা। তো এখানে যে বিষয়গুলা আছে সেগুলা আমরা একটু যদি ক্লিয়ার করি। আমাদের হচ্ছে ট্রায়াঙ্গেল লাগবে। ট্রায়াঙ্গেলটা কেমন হবে? এরকমই হবে যেরকম এখানে আছে। আচ্ছা আমরা এখানে ধরি। এতটাও প্রিসাইজ না হলেও হবে। সো এরকম। ঠিক আছে? তো এখন এর যে কোণটা আছে এটা হচ্ছে থিটা এবং এখানে হচ্ছে এই যে আমাদের সেই গাড়ি যেটা হচ্ছে এইভাবে যাচ্ছে। ঠিক আছে? স্ক্রিনের ভিতর থেকে বাইরের দিকে। আর আনত তলটাও মানে 3D শেপে আছে বা বাইরের দিকে ভিতরের দিকে ২ জায়গায় আছে। তো গাড়ি এইভাবে যাচ্ছে। ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই গাড়ির যে ইয়া আছে, ওজন আছে সেটা নিচের দিকে কাজ করবে। mg, তাই না? আর গাড়ির যে হচ্ছে কেন্দ্রবিমুখী বল আছে, এটাও কিন্তু আগের মতো সেইম ভাবে বাইরের দিকে কাজ করবে। এবং এটার যে নরমাল আছে আমাদের বা নরমাল রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া বল সেটা কিন্তু এইভাবে কাজ করবে। সো নরমাল এদিকে হবে সেন্ট্রিফিউগাল ফোর্স F-CF, এদিকে হবে আমাদের W বা mg। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফোর্স গুলা, যেগুলা অ্যাকচুয়ালি এটার উপর মানে কাজ করতেছে। তাই না? তো এখন এই ঘটনার ক্ষেত্রে আমাদের কিন্তু যে বিষয়টা লক্ষ্য করতে হবে, আগেরবার কিন্তু আমাদের ব্যাংকিং হচ্ছে সরি ফ্রিকশন কিন্তু সাহায্য করছে। ফ্রিকশন সাহায্য করছে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে কাউন্টার করতে বা এটাকে ব্যালেন্স করতে। এখানে কে সাহায্য করবে? এখানে কিন্তু আমরা পুরা সিস্টেমটাকেই, পুরা ঘটনাটাকে একটু ইনক্লাইনেশন বা একটু অ্যাঙ্গেল দিয়ে ফেলছি। এই কারণে বা এখান থেকে কি সুবিধা পাওয়ার জন্য আগেরবার কিন্তু আমাদের ফ্রিকশন আমাদের অপোজিট ডিরেকশনে কাউন্টার করছে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সকে। তাই না? কিন্তু এইবার তো কোনো ফ্রিকশন নাই বা এই কেসে তো কোনো ফ্রিকশন নাই। সো এইবার এখানে কে কাউন্টার করবে? তো এখানেও যদি নিরাপদভাবে চলতে হয় বা প্র্যাকটিক্যালি তো সবসময় সবকিছু আগে হয়। আগে তো এরকম থিওরি আসে না। সো তখন দেখলো মানুষ এরকম আনত তল বা একটু ইনক্লাইনেশন করার মাধ্যমে মানুষ অনেক জোরে বা অনেক বেশি ভেলোসিটি নিয়ে সে যাইতে পারতেছে। তাইলে তো এখানে কিছু একটা বিষয় আছে। তো সেখানে যে ঘটনাটা ঘটে, এই যে নরমাল রিঅ্যাকশনটা আছে না N বা প্রতিক্রিয়া বল, উলম্ব প্রতিক্রিয়া বল, এই নরমাল রিঅ্যাকশনের যে উপাংশ এরা ভাগ হয়ে যায়। এরা ২ ভাগে ভাগ হয়ে যায় এবং এরা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স কে কাউন্টার করে। বুঝতে পারছো? এই ঘটনা হচ্ছে এখানে ঘটে। আচ্ছা আমি এখানে একটু মুছে ফেলি এগুলা এবং এখানে আরো অ্যাঙ্গেল ড্র করতে হবে তো। সো আমরা আচ্ছা এইভাবে মুছি তাহলে এখন ইজি হবে। আচ্ছা তো এখন আমাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে বাকি যে ফোর্স গুলো আছে তাদের উপাংশগুলা নিতে হবে। মানে এক কথায় নরমাল রিঅ্যাকশন এর যে উপাংশ ২ টা আছে সেই ২ টা ড্র করে ফেলি। এখানে হবে হচ্ছে একটা উপাংশ এবং এই পাশে হবে হচ্ছে আরেকটা উপাংশ। তখন কিন্তু নরমাল আর থাকবে না। সো এইদিকে এটা যদি থিটা হয় তাহলে কিন্তু এইটাও থিটা।
এই যে ভিতরে যেটা আছে আমি অন্য কালি দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ভিতরের এই কোণটাও কিন্তু থিটা হবে। কিভাবে থিটা হবে? এটা যদি থিটা হয়, তাহলে এইটা হবে হচ্ছে কি একান্তর কোণ অনুযায়ী থিটা। তাহলে এইটা হবে কি 90 মাইনাস থিটা। আবার এইটাও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এইটাও হবে থিটা। আশা করি বুঝতে পারছো কেন এটা থিটা, তাই না? তাহলে আমরা যদি লিখি, আচ্ছা এই থিটার প্রয়োজন নাই এখানে, তো এই কোণটাও কিন্তু থিটা, এইটুকু বুঝতেই হবে বা এইটুকু এখানে আমাদের প্রয়োজন। সো এই থিটাটা যদি হয় এখানে n এর সাথে যেটা থাকে তাহলে n cos থিটা হবে এইদিকে, আর n এর সাইন উপাংশ হবে এইদিকে n sin থিটা। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স কে কে অপোজ করতেছে? n sin থিটা, ঠিক আছে? n এর যে সাইন উপাংশ সেটা কিন্তু তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স কে কাউন্টার করতেছে। আগে কিন্তু এটা ফ্রিকশন করছে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে কিন্তু আমরা ২ টা সম্পর্ক পাই। এই যে নিচেরটা সমান, সমান উপরেরটা, পাশেরটা এই পাশের সমান, সমান এই পাশেরটা। সো এগুলা যদি আমরা এখানে লিখি তাহলে আমরা পাই যে FCF সমান, সমান হচ্ছে n sin থিটা। আমরা যদি সেন্ট্রিফিউগাল ফোর্স কে ভেঙে লিখি এটা হয় হচ্ছে mv²/r is equal to n sin থিটা। এটাকে আমরা ১ নং সমীকরণ বলি। আর উপরে আর নিচে যেটা উলম্ব উপাংশ সেটা আমরা লিখতে পারি হচ্ছে n cos থিটা is equal to mg, তাই না? এটাকে আমরা ২ নং সমীকরণ লিখতে পারি। এখন যদি আমরা ১ নংকে ২ নং দিয়ে ভাগ দেই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাই ইকুয়েশন, যেটা আমাদের ভেলোসিটির ইকুয়েশন হয়। তাহলে sin থিটা বাই cos থিটা হয়, যেটা হয় আমাদের হচ্ছে tan থিটা সমান, সমান mv²/r ইনটু 1/mg, তাই না? যেটা আসে হচ্ছে অ্যাকচুয়ালি v²/rg। তাহলে এখানে আমাদের সর্বোচ্চ কত ভেলোসিটি গেইন করা সম্ভব? এটা Vmax এর যে ভেলোসিটি হবে বা হয় সেটা হচ্ছে √rg tan থিটা, তাই না? এটা অনেকটা কমন একটা ইকুয়েশন এবং আমরা প্রায় সবাই স্কুল কলেজে এটা শিখি। এই উদাহরণের মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে হোক, এটা কিন্তু হয়। আচ্ছা, এখন আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের কাছে জানাতে চাই বা বুঝাতে চাই যে এখানে হ্যাঁ, তুমি ধরো আহ এরকম একটা বিষয় যে হাত পাখা তো আমরা সবাই চিনি, তাই না? হাত পাখা। যাই হোক, হাত পাখা। তো হাত পাখা, যদি হাত পাখা দিয়ে যদি আমরা মানে হাত পাখাকে মুভ করাই তাইলে কিন্তু আমরা বাতাস ফ্লো পাই, তাই না? এটা ঘটে। আবার আমরা যদি এরকম করি যে হাত পাখায় স্থির আছে তবে না, হাত পাখার বিষয়টা না। তুমি ধরো এরকম যে মানে একটা আরেকটার সাথে রিলেটিভ হয় কখন? ধরো তুমি একটা বাসের উপর দিয়ে দৌড়ায় যাচ্ছ, তখন তুমি কিন্তু একটা বেগ অনুভব করো, অথবা বাস নিজে দৌড়াইতেছে তখনও কিন্তু তুমি একটা বেগ অনুভব করো। তো এই পরের বেগটাকে বলা হয় হচ্ছে সিউডো ফোর্স বা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, যেটা পিছনের দিকে লাগে। সেরকমই ঘটনা এখানেও ঘটে। কিভাবে সেটা আমি বলি। দেখো, এখানে আমরা কি পদ্ধতি বা কি পন্থা অবলম্বনের মাধ্যমে বুঝতে পারছি যে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স কে আমাদের নিউট্রালাইজ করতে হবে বা করার প্রয়োজন আছে। সেজন্য আমরা আনত তলের ইন্ট্রোডাকশন বা ইনক্লাইনেশন প্লেন কে এখানে উপস্থাপন করছি, যে ইনক্লাইনেশন প্লেন করলে কি হবে? আমাদের নরমাল যে গাড়ি আছে তারই উপাংশ যেটা আছে নরমাল, সেটাই ভেঙে সেন্ট্রিফিউগাল ফোর্স কে কাউন্টার ব্যালেন্স করবে এবং সে ইজিলি ভেলোসিটি গেইন করে, মানে কম ভেলোসিটি গেইন, মানে বেশি ভেলোসিটি থাকা সত্ত্বেও রাস্তা নিরাপদে পার হতে পারবে, তাই না? এখন এমন যদি হয় যে আরকি বাস চালক আছে বা বাস দিয়ে তো এটা হবে না। ধরো তোমার সাইকেল আছে। এরকম ধরলাম যে কথার কথা কেউ হচ্ছে সাইকেল আরোহী, তাই না? সাইকেল তো আমি ভালোমতো আঁকতে পারব না। তো তোমরা আরকি বুঝে নাও যে সাইকেল আরোহী আছে। এখানে সাইকেল চালাচ্ছে একজন। তো সে যে সাইকেল চালাচ্ছে সে আনুভূমিক বা সে যে রাস্তা আছে সে রাস্তার সাথে না যেয়ে একটু অ্যাঙ্গেল ক্রিয়েট করে যাইতেছে। তাহলেও দেখো তো সেম কাহিনী ঘটে কিনা? বা ধরো এই যে রিক্সা বা সরি সাইকেল চালাচ্ছে, সেই সাইকেল আরোহী আগে আনত বা এটা কি? এটা হচ্ছে আমাদের ভূমি বা রাস্তা। তো আনুভূমিক রেখার সাথে সে আগে 90 ডিগ্রি কোণে ছিল, তাই না? ১ম কেসে। বাট সে যখন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে যাবে, থিটা অ্যাঙ্গেল, তখন কি তার যে সেন্টার অফ মাস আছে সেখান থেকে যে উপাংশগুলো আছে সেগুলা নরমাল রিঅ্যাকশন এর আকারে ভাগ হয়ে যাবে না আগের কেসের মতো সেম ভাবে?
তো সেই কেসের ক্ষেত্রেও আমরা ভেলোসিটির ভ্যালুটা লিখতে পারি √rg tan থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে আনুভূমিকের সাথে কোণ। ঠিক আছে? কুলম্বের সাথে না কিন্তু। তো এইভাবে কিন্তু আমরা ইজিলি চাইলেই এই সমতল রাস্তায় সমতল রাস্তায় ঘর্ষণহীন রাস্তা বাট আমার যে যানবাহনটা আছে, আমি যে বাহনে করে আসতেছি সেটাকে কোণ ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু আমরা জোরে যেতে পারি। দ্যাটস হোয়াই আমরা কিন্তু দেখি যে রেস কারে যেসব বাইকাররা থাকে তারা যতটা একেবারে ভূমি টাচ হয় এরকম একটা ভেলোসিটি কিন্তু তারা গেইন করার চেষ্টা করে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আমাদের মানে কি বলে? এখানে কেস 2 এর যে ঘর্ষণমুক্ত কিন্তু আনত-তল বা ব্যাংকিং যুক্ত রাস্তায় সর্বোচ্চ বেগ নির্ণয় করার যে বিষয়টা। এতক্ষণ আমরা যেগুলা পড়লাম সেগুলা এতটা মানে কি বলবো কমপ্লিকেটেড বিষয় না বা ইজি বিষয়ই বলা যায়। সো এখন আমরা যেসব টপিক পড়ছি সেটার কিছু এক্সাম্পল দেখে আসি। ঠিক আছে? কিছু এক্সাম্পল করে নেই যাতে আমাদের আরো এসব যেগুলা বুঝলাম বা করলাম সেটা আরো পাকাপোক্ত হয়। ঠিক আছে? তো আচ্ছা, তো এখানে একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা কি? আমরা যদি একটু পড়া ট্রাই করি। এখানে ১ নং কোয়েশ্চেনে বলা আছে একটা সমতল ঘর্ষণযুক্ত বৃত্তাকার রাস্তায় একটা গাড়ি যাত্রা শুরু করে সর্বোচ্চ ৭২ কিলোমিটার/আওয়ার বেগ লাভ করে। রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক ০.৩ হলে রাস্তার বাঁকের ব্যাসার্ধ নির্ণয় করো। সো একটা কমন স্টাইলের প্রশ্ন এইচএসসির আম 11 লেভেলের প্রশ্ন বলা যায়। মানে ফার্স্ট ইয়ারের প্রশ্ন। সো এটা আমরা সলভ করি। ঠিক আছে? আচ্ছা। সমতল ঘর্ষণযুক্ত রাস্তা। সো এটা কিন্তু কোন কেস? আমরা যে ২ টা কেস পড়ছি তার মধ্যে কিন্তু এটা ফার্স্ট কেস, তাই না? সমতল ঘর্ষণযুক্ত রাস্তা। তো ফার্স্ট কেস এর ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা পড়ছি, এখানে বাঁকের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে এবং ভেলোসিটিটা দেওয়া আছে। সো আমাদের ফার্স্ট এর ভি এর যে মানে সূত্রটা আছে সেটা ইউজ করলে কিন্তু হয়ে যাচ্ছে। সো এখানে আমরা ভি এর যে ভ্যালুটা আমরা বের করছিলাম সেটা আমরা লিখি। ওখানে তো আমরা এখানে কিন্তু সর্বোচ্চ বেগের কথা বলা আছে। তাই না? সর্বোচ্চ বেগের কথা বলা আছে। তো সর্বোচ্চ বেগের কথা বললে কিন্তু আমরা Vmax এর ফর্মুলাও দেখলাম। কি ছিল? মিউ জি আর, তাই না? তো এখান থেকে আমাদের জাস্ট আর এর ভ্যালুটা বের করতে হবে এবং আশা করি বাকি সব ডেটা দেওয়া আছে। তো এখানে কি দেওয়া আছে আমরা একটু দেখি বা ট্রাই করি লেখার। ভেলোসিটি দেওয়া আছে বা বেগ দেওয়া আছে সেটা হচ্ছে ৭২ কিলোমিটার/আওয়ার। সো আমরা কিলোমিটার/আওয়ার এ রাখলে তো চলবে না। এসআই ইউনিট মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো কিলোমিটার/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে আমাদের ৩.৬ দিয়ে ভাগ দিতে হয়। এটা কিভাবে আসে? আসো আমরা ডিটেইলস এই করি। এটা হচ্ছে ৭২ কিলোমিটার। তো কিলোমিটার থেকে মিটারে যেতে ১০০০ দিয়ে গুণ দিতে হয় এটা আমরা সবাই জানি, তাই না? তো এটা মিটার/আওয়ার হইলো। তো মিটার/আওয়ার থেকে আমাদের কিন্তু যেতে হবে মিটার পার সেকেন্ডে। সো ১ আওয়ারে কত সেকেন্ড? ৩৬০০ সেকেন্ড। সো এটাকে আমরা কিন্তু ৩৬০০ দিয়ে ভাগ দিব। ভাগ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড। সো আল্টিমেটলি এটার রেজাল্ট আসবে ২০ মিটার পার সেকেন্ড। সো আমরা কিন্তু ভি এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমাদের মিউ এর ভ্যালু কিন্তু দেওয়া আছে। মিউ এর ভ্যালু দেওয়া আছে 0.3। সো মিউ এর কোনো একক হয় না এটা আমরা জানি কারণ এটা একটা রেশিও নির্দেশ করে। সো ভি এর যে ভ্যালু সেটা হচ্ছে ২০ ম্যাক্সিমাম ভ্যালু √0.3। জি এর ভ্যালু আমরা 9.8 ধরি যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর আছে। আর, তাই না? তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কিন্তু ইজিলি আর এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। যেটা আসে আমাদের অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আ 136.054 এত মিটার। ঠিক আছে? সো ইজি ম্যাথ একটা। সো এটা আমরা কিন্তু ফর্মুলা জানা থাকলে এবং কেসটা বা কি ঘটনা বলছে প্রশ্নে সেটা জানা থাকলে কিন্তু বের করা খুব ইজি, তাই না? আচ্ছা ঠিক আছে। তো আমরা এরপরে নেক্সট পেজে যাই। নেক্সট পেজেও আরেকটা ম্যাথ আছে। সো এই ম্যাথটাও আমরা করে ফেলি। আচ্ছা এখানে কি ম্যাথ আছে? এখানে আছে হচ্ছে একটা ঘর্ষণহীন মানে কোনো ফ্রিকশন নাই এরকম একটা রাস্তা আ আনত তল বাট ঘর্ষণহীন আনত তল। তার মানে এটা কিন্তু কেস 2 নির্দেশ করতেছে, তাই না?
কেস 2 নির্দেশ করতেছে। সো কেস 2 তে কি বলছিলাম আমরা? যে ঘর্ষণ থাকবে না কিন্তু আনত তল। কেস 2 তে কিন্তু ২ টা ঘটনা বলছিলাম যে আমাদের গাড়ি বা যে যানবাহনটা আছে সেটাও কিন্তু ইনক্লাইন করতে পারে। সরি আমি আগেরবার মেবি আনুভূমিকের সাথে কোণ বলছিলাম, এটা উলম্বের সাথে থিটা হবে RG tan থিটার। একটু কারেকশন করে নিও। আয়া যে কোণটা আছে সেই কোণটা কত ক্রিয়েট করতেছে সেটা আমাদের জানা থাকা প্রয়োজন হয় এবং এখানে কিন্তু আরো কিছু দেওয়া আছে। একটা ঘর্ষণহীন আনত তলে যাত্রা শুরু করে আ সর্বোচ্চ বেগ অর্জন করে একটা গাড়ি বা একটা যানবাহন রাস্তার বাঁক যে বৃত্তের অন্তর্গত তার ব্যাসার্ধ হচ্ছে ১৫ মিটার। গাড়িটি নিরাপদে ক সরি নিরাপদে গাড়িটি কত বেগ অর্জন করতে পারবে এবং এখানে আরেকটা তথ্য দেওয়া আছে, এখানে মিসিং হয়ে গেছে। এখানে তোমার হচ্ছে আচ্ছা এখানে তো লেখা যাচ্ছে না। এখানে আরো দেওয়া আছে হচ্ছে প্রশ্ন এটায় দেওয়া আছে, একটু এড করে নিও তোমরা। দেওয়া আছে তোমার আনত তল আনত তলে tan থিটা সমান হাফ। ঠিক আছে? এই তথ্য প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা যদি এটা সলভ করতে চাই এটা কিন্তু ইজি হয়ে যায়। এটা কেস 2 এর অন্তর্গত যেখানে আমাদের তল হচ্ছে আনত তল বা ব্যাংকিং কোণ থাকে কিন্তু কোনো ফ্রিকশন থাকে না। ঠিক আছে? তো এখানকার ফর্মুলা কি থাকে? v স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার সরি রুট ওভার না, v স্কয়ার দিলে তো আর রুট ওভার দেওয়ার প্রয়োজন নাই। v স্কয়ার ইকুয়াল টু হচ্ছে rg tan থিটা, তাই না? এখান থেকে জাস্ট আমাদের v এর ভ্যালুটা বের করতে হবে। রুট ওভার rg tan থিটা। সো এখানে আমাদের দেওয়া কি আছে আমরা যদি একটু লিখি, আমাদের দেওয়া আছে হচ্ছে tan থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ, ব্যাসার্ধ হচ্ছে ১৫ মিটার। আর আমরা জি এর ভ্যালু জানি, তাই না? সো সবগুলো যদি আমরা ক্যালকুলেট করি, সো ভি এর যে ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা পাই সেটা আসবে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 8.57 এর মতো। ঠিক আছে? এত মিটার পার সেকেন্ড। এটার বেশি বেগে যদি গাড়ি যেতে চায় তবে কি সে কিন্তু যেতে পারবে না। ঠিক আছে? তখন তাকে বা ওই গাড়িকে বা মোটরসাইকেল হলে তাকে আনত তলের সাথে একটা কোণ ক্রিয়েট করতে হবে। এর বেশি যে কোণে যদি সে যেতে চায়। এরকম কেস আশা করি আসবে না পরীক্ষায়। তো আসলে তুমি কিন্তু চাইলে বের করে দিতে পারো যে ধরো এই প্রশ্নটাতেই তোমাকে প্রশ্নে বলছে বা প্রশ্নে জানাইছে যে প্রশ্নে বলে দিছে যে সে যে বেগে যায় সেটা হচ্ছে তোমার ২০ মিটার পার সেকেন্ড এবং তোমাকে কোয়েশ্চেন করছে যে যদি সে ২০ মিটার পার সেকেন্ড বেগে যায় তবে তাকে কুলম্বের সাথে কত কোণে যেতে হবে আরকি। ঠিক আছে? সো আমরা কিন্তু ফার্স্ট এ দেখতেই পাচ্ছি যে এখানে সে যে তলটাতে যাচ্ছে সেই তলটারও কিন্তু একটা কি বলে কোণ আছে। সে যে প্লেনে যাচ্ছে সেই প্লেনেরও তল আছে এবং সে যেহেতু তার প্লেনে যাওয়ার যতটুকু ক্ষমতা, প্লেন তাকে যতটুকু নরমাল রিঅ্যাকশন দ্বারা সেন্ট্রিফিউগাল ফোর্স কে অপোজ করার মতো যতটুকু বেগ অর্জন করার কথা তার চেয়েও বেশি বেগে যাচ্ছে তখন কিন্তু তাকে নিজের এই যে এই তলের সাথে তার একটা কোণ তৈরি করতে হবে কুলম্বের সাথে। সেই কোণটা কত সেটা বের করতে বলছে। সেটা যদি আমরা বের করি তাহলে আমরা tan থিটার ভ্যালু লিখতে পারি হচ্ছে v স্কয়ার বাই rg। সো এখান থেকে আমরা v স্কয়ার এর ভ্যালু হবে ৪০০, r এর ভ্যালু হচ্ছে আমাদের জানি ১৫ আর g এর ভ্যালু হচ্ছে 9.8। এখান থেকে আমরা কিন্তু ইজিলি থিটার ভ্যালুটা বের করতে পারি। কত কোণে উলম্বের সাথে সে গেলে হচ্ছে তোমার 69.82 এত ডিগ্রি কোণে সে যদি উলম্বের সাথে যায় তাহলে কিন্তু সে এই ২০ মিটার পার সেকেন্ড বেগে যাওয়া সত্ত্বেও এই তলে পড়ে যাবে না, সেফলি যেতে পারবে। ঠিক আছে? আমি যে ২ টা কেসের কথা বললাম সেই ২ টাই কিন্তু এখানে আলোচনা
করে দিলাম যে প্রশ্নটা আছে সেখানে মেক্সিমাম যে শুধুমাত্র আনত তলে সে যদি 90 ডিগ্রি কোণে যায় বা আনত তলের সাথে সেম ভাবে যায় তাইলে কিন্তু সে এই বেগের চেয়ে বেশি বেগে যেতে পারবে না। কিন্তু সে যদি বলে না আমি সেফলি যেতেই চাই, তাইলে তাকে উলম্বের সাথে 69.82 ডিগ্রি কোণ করে যেতে হবে। তাইলে সে 20 মিটার পার সেকেন্ড বেগেও সেফলি যাইতে পারবে। ঠিক আছে? আচ্ছা। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমরা মোটামুটি এইচএসসি লেভেলে যতটুকু টপিক বুঝার প্রয়োজন আমি মনে করি এনাফ। এরপর আমরা যে পড়াশোনাটা করব এখন সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন লেভেলের জন্য। সো অ্যাডমিশন লেভেলে আমাদের যে টপিকে আলোচনা করতে হয় বা আলোচনার প্রয়োজন আছে সেটা হচ্ছে আমাদের যখন এই ২ টা ঘটনা একসাথে ঘটে তখন কি হয়? এটা হচ্ছে আমাদের ঘটনা। সো কোন ২ টা ঘটনা? কেস 1 আর কেস 2 যখন একসাথে ঘটে তখন এই কেস 3 আমাদের উল্লেখ করতে হয়। ঠিক আছে? সো কেস 3 তে আমরা কি উল্লেখ করব? কেস 3 তে আমরা উল্লেখ করব যখন ঘর্ষণ এবং ব্যাংকিং কোণ একত্রে থাকবে বা থাকে। ঠিক আছে? যখন আমাদের ব্যাংকিং কোণ আর ঘর্ষণ একসাথে কোনো একটা কেসে থাকে তখন কি ঘটে? এটা অনেক ইন্টারেস্টিং একটা কেস এবং এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কেস। প্র্যাকটিক্যাল কেস কি? ধরো তোমাকে এমন একটা রোড বানাইতে দিছে, তুমি সিভিল ইঞ্জিনিয়ার দেশের জন্য কাজ করো এবং তোমাকে এমন একটা রোড বানাইতে দিছে যেটা খুব একটা আ মানে খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা যেখানে রাস্তার প্রশস্ততাও এত বেশি নাই কিন্তু অনেক যানবাহন সেদিক দিয়ে যাতায়াত করে। সো সেই কেসের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে যে অনেক বেশি বেগে যখন যাতায়াত করে কোনো যানবাহন যে রাস্তায় তখন ঘর্ষণ তো নরমালি প্র্যাকটিক্যাল লাইফে থাকেই এবং তার সাথে ব্যাংকিং ও এড করা হয় বা এনক্লাইনেশন এড করা হয়। তোমরা যদি ইয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাও সেখানেও দেখবা কিন্তু একটা ইনক্লাইনেশন এর জন্য একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয়। এবং এই কারণে ক্রিয়েট করা হয় যাতে গাড়ি সেখানে না থামে। সেখানে কোনো জ্যামজট বা যানজট না হয়। জ্যাম ট্রাফিক জ্যাম ক্রিয়েট না হয়। দ্যাটস ওয়াই তারা ট্রাই করে এমনভাবে এলিভেটেড বা মহাসড়কের সামনে এমনভাবে ইনক্লাইনেশন করতে যাতে গাড়ি থামলে সেটা পড়ে যায়। দ্যাটস ওয়াই গাড়ির ড্রাইভারকে বাধ্য হয়েই কিন্তু একটা ইনক্লাইনেশন বা আনত তল জেনারেট করে তারপর সেখানে যেতে হয়। নাইলে সে কিন্তু পড়ে যাবে। এই সম্পর্কে আমরা এখন আলোচনা করব বা পড়াশোনা করব। সেই কেসে কি ঘটে? এই কেসে যেটা ঘটে যে রাস্তা তো বাঁকা থাকবেই। একটা ব্যাসার্ধে সে ঘুরবে মানে যাবেই এবং সে রাস্তায় ফ্রিকশন ও থাকে। সো ব্যাপারটা এরকম যে আমরা যদি এরকম দেই আচ্ছা তো এখানে আমাদের সেই যানবাহন বা গাড়ি বা যা আছে সেটা যাচ্ছে সেটা কিন্তু এইভাবে যাচ্ছে না। সে কিন্তু যাচ্ছে এইভাবে। ঠিক আছে? আবার আমার ডিরেকশন এর জন্য মানে গাড়ির মুখ যেরকম হইছে সেটা মনে হচ্ছে যে সামনের দিকে যাইতেছে। আচ্ছা আমি চেঞ্জ করে আঁকি। না এটাও তো মনে হচ্ছে পড়তেছে। মানে আমি বুঝাইতে চাচ্ছি গাড়ি কিন্তু এইভাবে যাবে। ঠিক আছে? এখানে একটা বাঁকের সাথে কোণ জেনারেট করে। এটা হচ্ছে আমাদের সেই বৃত্তের কেন্দ্র এবং এইখান থেকে এই পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ এবং আনত তলের যে কোণ সেটা হচ্ছে এটা থিটা এবং রাস্তায় কিন্তু ঘর্ষণ আছে। সেটা হচ্ছে আমাদের নরমালি প্র্যাকটিক্যাল কেস বা আমরা যতটুকু আলোচনা করলাম তার এখানে হচ্ছে সেটুকুর বিষয়। সো এখন আমাদের মূল টপিক আলোচনা করতে হবে। সেখানে হচ্ছে আমাদের যে কোণটা আছে সেটা এখানে আমরা এঁকে ফেলি। একটু বড় করে আঁকতে হবে। এখানে অনেকগুলা জিনিস এড হবে তো। তো এই হচ্ছে আমাদের সেই ইনক্লাইনেশন প্লেনের সেই ত্রিভুজ সমকোণী। এখানে সে কোণটা সেই থিটা কোণ। এই হচ্ছে আমাদের গাড়ি যে ওই সামনের দিকে ওইভাবে যাচ্ছে স্ক্রিনের কোন দিকে? স্ক্রিনের ভিতর থেকে বাইরের দিকে এবং এর যে উপাংশগুলো আছে আগের মতো আমরা একটু ড্র করে ফেলি। ওজন তো অবশ্যই নিচের দিকে কাজ করবে। এটা আমরা দিতে কোনো বাধা নাই এবং
এর যে কেন্দ্রবিমুখী বল সেন্ট্রিফিউগাল ফোর্স এটাও আবারও বাইরের দিকে কাজ করবে। সে সবসময় কোনো একটা বৃত্তাকার পথে গেলেই কেন্দ্রমুখী বল সবসময় বাইরের দিকে ঠেলবে। এটাই হচ্ছে মেইন কথা। আর যে তার নরমাল রিঅ্যাকশন সেটা তলের সাথে লম্ব দিকে উপরের দিকে কাজ করে। এই হচ্ছে আমাদের ৩ টা রিঅ্যাকশন সুন্দরভাবে আমরা এঁকে ফেলছি। এই হচ্ছে আমরা F সেন্ট্রিফিউগাল, এই হচ্ছে আমাদের W বা mg, এটা হচ্ছে আমাদের W বা mg বলটা, এটা হচ্ছে আমাদের নরমাল রিঅ্যাকশন। ঠিক আছে? বা প্রতিক্রিয়া বল, অভিলম্বিক প্রতিক্রিয়া বল। এটাকে R দিয়েও কিন্তু প্রকাশ করে। ঠিক আছে? অনেক জায়গায়। তো আমরা N দিয়ে লিখি। আমরা যেহেতু অভ্যস্ত N দিয়ে, সো N দিয়ে লিখলাম। এখন যেটা হচ্ছে ঘটনা, এখানে কিন্তু আরেকজন বান্দা আছে যার জন্য আমরা ওয়েট করতেছি এবং সেটা হচ্ছে এই ঘর্ষণ। এটা কিন্তু থার্ড কেসের মতোই আমরা ফিগারটা আঁকছি, বাট এখানে যেহেতু ঘর্ষণ আছে, সেই ঘর্ষণটা হচ্ছে আমরা এখানে কনসিডার করব বা বিবেচনা করব। এখানে একটা বিষয় আমাদের বিবেচনা করি। ধরো এই কেসে কিছুক্ষণের জন্য আমরা একটু চিন্তা করি যে এখানে কোনো ঘর্ষণ নাই। ঠিক আছে? কোনো ফ্রিকশন ফোর্স এখানে কাজ করছে না। ফ্রিকশন ফোর্স যদি এখানে কাজ না করে, আমরা ভেলোসিটির যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাইছিলাম একটু আগেই কেস 2 তে, সেটা কত পাইছিলাম? √rg tan থিটা। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি। কেস 2 এর। ঠিক আছে? সেই কথাটা কি? সেটা হচ্ছে যদি ধরো এরকম হয় যে ম্যাক্সিমাম ভেলোসিটির থেকে বেশি ভেলোসিটি চলে গেল, তাইলে কি হবে? বা ম্যাক্সিমাম ভেলোসিটির চেয়ে কম ভেলোসিটি চলে গেল, তাইলে কি হবে? আমি কিন্তু কেস 1 এ বলে দিছিলাম যে 0 থেকে Vmax এর রেঞ্জ পর্যন্ত হচ্ছে যাইতে পারবে। এর চেয়ে বেশি গেলে ফ্রিকশন ফোর্স সেটাকে কাউন্টার করতে পারবে না কেস 1 এ। কেস 2 তে কিন্তু আমি লাস্টে কনক্লুশন এ কিছু বলি নাই, সেটাই আমি এখন বলতেছি। সো কেস 2 তে আমরা কি বলছিলাম যে ভেলোসিটি ম্যাক্সিমাম এইটা, যে ভ্যালু এই যে √rg tan থিটা যেটা আছে এইটা। এখন এই ভেলোসিটির চেয়ে যদি বেশি ভেলোসিটি অর্জন করে তাইলে কি হবে? রাস্তা তো এরকম, তাই না? গাড়ি তো যাইতেছে এরকম ভাবে। যদি বেশি ভেলোসিটি অর্জন করে, সে আস্তে, আস্তে দূরে সরে যাইতে থাকবে না? তার যে ট্র্যাক, তার ট্র্যাক কি এরকম বৃত্তাকার পথে যাওয়া। সে সেই ট্র্যাক থেকে আস্তে, আস্তে আমরা জানি স্পর্শক বরাবর বেগ কাজ করে। সেই বেগের যে স্পর্শক আছে সেই বরাবর কি যাইতে থাকবে না? সেই বরাবর যদি যায়, তার কেন্দ্র থেকে যে ব্যাসার্ধটা আছে সেটা কি বড় হইতে থাকবে, বড় হইয়া যাবে না? ধরো আর প্রাইম। তাহলে কি আর প্রাইম যদি বড় হইয়া যায় আর এর থেকে, তাহলে দেখো তো এই সমীকরণে আমরা লিখতে পারি √r প্রাইম g tan থিটা। তাহলে আর প্রাইম এর মান কিন্তু আর এর থেকে বড়। তাই না? তাহলে আমরা নতুন যে ভেলোসিটিটা পাবো সেটাও কিন্তু এই ভি প্রাইম হয়ে গেল এবং সেটাও কিন্তু এই ভি ম্যাক্স এর চেয়ে বড়। যেটা আমরা ১ম এ বললাম যে ভেলোসিটি যদি আমি বাড়ায় দেই, তাহলে ব্যাসার্ধও কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। এবং ব্যাসার্ধ বেড়ে যাওয়ার কারণে সেই কাউন্টার ভেলোসিটিটাকে সে মানে ভেলোসিটিটাকে কাউন্টার করে সে আবার ওই আরেকটা বৃত্তাকার পথে চলে যাইতেছে, যার ব্যাসার্ধ হচ্ছে আর প্রাইম। তার মানে এই সূত্র অনুযায়ী যে সমতল রাস্তায় ভেলোসিটি ম্যাক্সিমাম ভেলোসিটি সে যদি বেশি ভেলোসিটি গেইন করে, তাইলেও কিন্তু সে ব্যাসার্ধটা চেঞ্জ করে কিন্তু সে সেফলি বৃত্তাকার পথে রাউন্ড দিতে পারতেছে। যদি না এখানে রাস্তা শেষ হয়। রাস্তা তো এখানে আমি শেষ করে দিছি। যদি রাস্তা অসীম পর্যন্ত থাকে, তাহলে সে অসীম বেগ অর্জন করেও সে কিন্তু আস্তে, আস্তে ওইদিকে যেতে সে বৃত্তাকার পথেই থাকতে পারবে। কিন্তু আমরা কিন্তু একটু আগে আরেকটা ম্যাথ করছি যেখানে 8.67 সামথিং মিটার পার সেকেন্ড আসছিল। বাট 20 মিটার পার সেকেন্ড বেগে যেতে হলে আমরা কিন্তু এই গাড়িটাকে নিজের তল থেকে একটু বাঁকায় দিছি। এটা আমরা কেন করছি? কারণ আমাদের রাস্তা তো প্র্যাকটিক্যাল লাইফ অসীম না। আমাদের রাস্তা তো এক জায়গায় না এক জায়গায় শেষ হয়। সেটা যদি শেষ হয়, তাহলে আমাদের উপায় হচ্ছে একমাত্র গাড়িটাকে নিজের তলে বা যে তলে যাচ্ছে সেই তলের সাপেক্ষে একটু অ্যাঙ্গেল জেনারেট করে নেওয়া। নাইলে সম্ভব না। কিন্তু এরকম যদি হয় যে রাস্তা অসীম পর্যন্ত মানে আছেই, সেই কেসের ক্ষেত্রে কিন্তু গাড়ি অসীম পর্যন্ত যাইতে থাকলেও বেগ যদি বাড়তেই থাকে, তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আর মিনিমাম কেসের ক্ষেত্রেও একই কথা। ভেলোসিটি যদি তোমার কমে যায়, ভেলোসিটি যদি তোমার হচ্ছে কি হ্রাস পায়, যে ভেলোসিটিটা আমাদের মেক্সিমাম ভেলোসিটি কেসে আছে, এই যে এই কেসটাতেও তুমি কল্পনা করতে পারো যে √rg tan থিটা। কিন্তু আমার যদি এই ম্যাক্স ভেলোসিটি ধরো হচ্ছে কথার কথা ১০, আমি যদি ৫ মিটার পার সেকেন্ড বেগে চালাই গাড়ি, তাহলে কি আমি এই বৃত্তাকার পথে ঘুরতে পারবো না? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। তখন আমার রেডিয়াসটা হ্রাস হয়ে যাবে বা কমে যাবে। আগেরবার দেখাইছিলাম রেডিয়াসটা বেড়ে গেছিল, তাই না? মনে করো এটা হচ্ছে মেইন আর, তাহলে আমাদের আর প্রাইম কমে যাবে। সো আর প্রাইম যদি কমে যায়, তাহলে ভেলোসিটি কম নিয়েও সে বৃত্তাকার পথে রাউন্ড দিতে পারবে। এই সূত্রটা কিন্তু বৃত্তাকার পথের জন্য প্রযোজ্য। মানে বৃত্তাকার পথে নিরাপদে কত বেগে গেলে সে যাইতে পারবে। সো আমার আর যখন বাড়তেছে, ভেলোসিটিও বেড়ে সেটাকে কাউন্টার করতেছে। আর যখন কমতেছে, ভেলোসিটিও সেটাকে কমায়া সেটাকে কাউন্টার করতেছে। সো আমার রাস্তা যদি থাকে বাইরের দিকে বা ভিতরের দিকে, তাইলে আমার
যে বেগেই যাই না কেন আমি বৃত্তাকার পথে ঘুরতে পারবো সেটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স কাউন্টার করতে পারবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা তাহলে 3rd কেসটা কি? এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ এর কেস। এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ এ কিন্তু আমরা এইটাই দেখি। বাকি ২ টা কিন্তু আদর্শ। যেমন আদর্শ গ্যাস আছে, বাস্তব গ্যাস আছে। এটা আমাদের বাস্তব বা প্র্যাকটিক্যাল লাইফ এ আমরা এটা দেখি। এখানে ব্যাংকিং এবং ঘর্ষণ একসাথে থাকে। ইনফেক্ট কোন একটা রাস্তা ব্যাংকিং করলে কিন্তু ২ টা ঘর্ষণ তো অটোমেটিক্যালি রাস্তায় থাকবেই। সো এটা কিন্তু হয়ে যায়। সো এখানে আমাদের আরেকজন মেম্বার আছে সেটা হচ্ছে ফ্রিকশন। এখন এই ফ্রিকশনটাই মেইন গেম চেঞ্জার। ফ্রিকশন এর কথা আমরা যখন বলছিলাম ১ম এ আমরা কিন্তু একটা কথা বলছিলাম। ফ্রিকশন হচ্ছে কি? একটা ভেরিয়েবল ফাংশন। মানে স্ট্যাটিক ফ্রিকশনটা ভেরিয়েবল ফাংশন। কাইনেটিক টা না। ভেরিয়েবল ফাংশন। ঠিক আছে? ভেরিয়েবল ফাংশন কি? ধরো তোমার বলছি ওখানেই যে 0 থেকে ১০০ এর মাঝে এক্সাম্পল দিছিলাম যেকোনো ভ্যালুকে সেন্ট্রিফিউগাল ফোর্স এর যেকোনো ভ্যালুকে ফ্রিকশন ফোর্স কাউন্টার করতে পারতেছে বা করতে পারে। এরকমই এইখানেও যখন গাড়ি একটু ধরো আমার যে ভেলোসিটিটা আমি লিখলাম Vmax এর যে আমি সূত্রটা লিখছিলাম √rg tan থিটা সেই বেগের চেয়ে বেশি বেগে Vmax এর চেয়ে ধরো একটা বেশি বেগে এইখানে যাত্রা করতেছে কোনো এক ব্যক্তি বা কোনো এক গাড়ি আরকি। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কি গাড়িটা আম আউটওয়ার্ড বা বাইরের দিকে চলে যাওয়ার চেষ্টা করবে না? তার আউটওয়ার্ড বা বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এখন ফ্রিকশন কি করবে? ফ্রিকশন তো চাইবে যে না, তুই কেন বাইরে যাইতেছস? তোরে তো আমার ভিতরে ধইরা আনতে হবে। ফ্রিকশন সবসময় রিলেটিভ ভেলোসিটির অপোজিট দিকে কাজ করে। সো ফ্রিকশন যেটা চাইবে যে না, ও কেন বাইরে যাবে? ওকে ভিতরে ধইরা আনো। তার জন্য ফ্রিকশন যেদিকে বাইরে যাবে তার চেয়ে ভিতরে মানে তার অপোজিট দিকে কাজ করবে। ঠিক আছে? সেই ঘটনা এখানে ঘটবে বা ঘটে। ফ্রিকশনটা আমাদের কাজ করে কি? যখন বেগ বেশি ভিতরের দিকে বা ইনওয়ার্ড। তার মানে উল্টা কথাও সত্য। বেগ যখন হ্রাস পায় ফ্রিকশন কাজ করে আউটওয়ার্ড। সো আমরা ফার্স্ট কেসটা এখন পর্যবেক্ষণ করি। সো কেস 2 এর মতোই সব হবে। জাস্ট ফ্রিকশনের একটা আলাদা কি বলে? উপাংশ চলে আসবে। ঠিক আছে? বা আলাদা একটা অ্যা মানে আলাদা করে ফ্রিকশনের কতগুলা মান আসবে এক কথায় যদি বলি। ঠিক আছে? তো ফ্রিকশন হচ্ছে আমাদের ইনওয়ার্ড কাজ করতেছে। ভেলোসিটি যখন মেক্সিমাম ভেলোসিটির চেয়ে বেশি। কোন মেক্সিমাম ভেলোসিটির চেয়ে? যখন হচ্ছে √r g tan থিটার চেয়ে বেশি ভেলোসিটি তখন কি হবে বা কি হয় সেটা আমরা দেখতেছি। ঠিক আছে? তখন ফ্রিকশন ভিতরের দিকে কাজ করে এবং আমরা কতগুলা উপাংশে ভাগ করতে পারি চাইলেই। আচ্ছা আমরা একটু উপাংশে ভাগ করি। এখানে একটা হবে ভাগ, এখানে একটা ভাগ হবে। কারণ আমাদের উলম্ব এবং আনুভূমিক উপাংশ বরাবর যে উপাংশগুলো আছে সেগুলাই আমাদের নিতে হয়। ঠিক আছে? সো এখানেও অ্যাঙ্গেল থিটা আগের সূত্র অনুযায়ী যেটা বললাম। তাইলে এখানে কিন্তু আমার চলে আসতেছে কি n cos থিটা। তাই না? n cos থিটা আসতেছে। আচ্ছা। আর কি কিছু আসতেছে? হ্যাঁ, ফ্রিকশনের কোনো উপাংশ এদিকে কি আসবে? ফ্রিকশনের কিন্তু উপাংশ একটা এখানে যদি থিটা জেনারেট করে তাইলে এখানেও কিন্তু থিটা হবে। একান্তর কোণ অনুযায়ী, তাই না? z এর মতো যেটা। তাইলে আমাদের ফ্রিকশনটা একটু লেখা আমরা একটু সাইডে লিখি। কারণ ফ্রিকশনের উপাংশটা এইদিকে হবে। তাহলে ফ্রিকশনটা এইদিকে লিখি। ঠিক আছে? F তাহলে F এর F cos থিটা এইদিকে হবে। তাই তো? এবং N এর N sin থিটা এইদিকে হবে। ২ টা কিন্তু এইদিকে। N এর এই উপাংশ কিন্তু এইদিকে হবে। N cos থিটা এইদিকে, ফ্রিকশনের একটা উপাংশ F cos থিটা এইদিকে, একটা নিচের দিকে হবে। তাই না? তাহলে এইদিকে হবে হচ্ছে F cos থিটা। ঠিক আছে? সরি এদিকে তো F sin থিটা হবে। F cos থিটা তো ঐদিকে। আচ্ছা F sin থিটা। আচ্ছা তো আমাদের প্রায় সব অংশই নেওয়া মনে হয় শেষ। এখন আমাদের ইকুয়ালাইজ বা সমান, সমান চিহ্ন অনুযায়ী এই বাম পক্ষে যে আছে এইটা সমান এইটা লিখতে হবে। আর উপরের দিকে যে আছে এইটা সমান এইটা লিখতে হবে। তারপর আমাদের সমীকরণ হিসাব করতে হবে আরকি। যাই হোক। তো আমরা উলম্ব উপাংশ বরাবর পাচ্ছি mg প্লাস f sin থিটা ইজ ইকুয়াল টু n cos থিটা। তাই না? আর আনুভূমিক উপাংশ বরাবর পাচ্ছি f সেন্ট্রিফিউগাল এটার মান আমরা লিখে ফেলি।
এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু এফ কস থিটা প্লাস এন সাইন থিটা। এফ কস থিটা প্লাস এন সাইন থিটা। ঠিক আছে? সো আমরা কিন্তু ২ টা ইকুয়েশন এখান থেকে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, সো একইভাবে কিন্তু আমরা এটা কি কোন কেসের ক্ষেত্রে? ধরো এটা কেস 1, V is greater than RT tan থিটা, মানে V এর মান যদি আমাদের আগের বা ফ্রিকশনলেস জায়গায় যে ভেলোসিটি তার থেকে বেশি হয়, তখন আমাদের এই ২ টা সূত্র বা এই ২ টা সূত্র আমাদের কাজে লাগবে। এখানে কিন্তু মনে রাখতে হবে ফ্রিকশনও কিন্তু ভ্যারিয়েবল, এবং ফ্রিকশন যেহেতু ভ্যারিয়েবল তাইলে কিন্তু n ও ভ্যারিয়েবল। কেন? কারণ আমাদের ফ্রিকশনের ভ্যালুতেই কিন্তু n লুকায়িত আছে। সো f যদি ভ্যারিয়েবল হয় তাহলে n ভ্যারি দেখেই তো f ভ্যারি, কারণ মিউ তো কনস্ট্যান্ট। তাই না? কোন একটা মানে বৃষ্টি বা অন্য কোন ঘটনা না ঘটলে মিউ তো কনস্ট্যান্ট। তার মানে নরমাল যদি ভ্যারিয়েবল হয় তাইলেই কিন্তু ফ্রিকশন ভ্যারিয়েবল। সো এটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে? এটা সলভ করার জন্য আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ ডেটা দেওয়া থাকতে হবে যাতে আমরা এটা সলভ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখান থেকে আমরা মেক্সিমাম ভেলোসিটি ভি, যে এটার যে মেক্সিমাম ভেলোসিটি আছে সেটা আমরা বের করতে পারি। কারণ আমরা জানি যে ফ্রিকশন ফোর্সের যে মেক্সিমাম ভ্যালু সেটার মান হচ্ছে মিউ এন এর সমান। ঠিক আছে? সো মেক্সিমাম ভেলোসিটি যদি আমাদের বের করতে বলে কোন কেসের ক্ষেত্রে? ধরো তোমার শত্রু কে? শত্রু হচ্ছে তোমার বেগ, যে আমি বেগ বেশি নিতে পারতেছি না। ধরো আমি একটা রাস্তায় ৮০ কিলোমিটার পার আওয়ার এর বেশি বেগ উঠাইতে পারতেছি না। সো এটারে আমরা ১০০ কিলোমিটার পার আওয়ার বেগ উঠাতে চাই। তাহলে এখানে তোমার হিরো কে? হিরো হচ্ছে ২ জন। ১ হচ্ছে ফ্রিকশন, ২ হচ্ছে আনত তল। এখন ২ জন মিলাও যদি কাজ না করতে পারে তাহলে তো লস, তাই না? তো আমরা এখানে চেষ্টা করতেছি ২ জনকে মিলায়া যাতে আমাদের বেগ যতটা বেশি করা যায়, যতটা জোরে গাড়ি রাস্তায় চলতে পারে সেটা আমরা ট্রাই করতেছি। ঠিক আছে? ফার্স্ট ২ কেসে আমরা একটা করে আলাদা ভাবে করছি। এখন আমরা একসাথে চেষ্টা করতেছি যাতে ২ জন মিলে একসাথে ভেলোসিটিটাকে আরো হাই করতে পারে কিনা। সেই হাই ভেলোসিটির ভ্যালু হচ্ছে এই যে এইটা। ঠিক আছে? সো এটা আমরা কিন্তু চাইলে বের করে ফেলতে পারি। আচ্ছা, চাইলে আমরা এখানেই বের করে ফেলি। এখানে তো সরি, আমরা কি নেক্সট পেজে চলে আসছি? হ্যাঁ, আমরা নেক্সট পেজে চলে আসছি। সো আমরা এখানে জিনিসপত্রগুলো একটু নিয়ে আসি, যা আছে। তাহলে হয়তো আমাদের সুবিধা হবে। আচ্ছা, এই যে চলে আসছে জিনিসগুলা। তো এটাকে আমরা উপরে রাখি। ঠিক আছে? সো এইখানে যে জিনিসগুলা আছে, এখান থেকে আমরা কিন্তু মেক্সিমাম ভেলোসিটি বের করব। ম্যাক্সিমাম ভেলোসিটির জন্য F is equal to mu n। এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের সীমান্তিক মান, বা যেটা হচ্ছে একেবারে মেক্সিমাম ভ্যালু ফ্রিকশনের। এর চেয়ে বেশি ভ্যালু দিলে ফ্রিকশন কাজ করবে না। তখন আর ওই ২ জন মিলেও গাড়িকে ধরে রাখতে পারবে না। সে ওই স্পর্শক বরাবর সামনের দিকে দৌড় দিবে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের যে mg প্লাস f এর মান হচ্ছে মিউ n cos থিটা ইজ ইকুয়াল টু n cos থিটা, তাই না? তো এখান থেকে আমরা n টাকে যদি কমন নেই তাহলে হয় হচ্ছে মিউ cos থিটা। আ আচ্ছা, আমরা ওইদিকে নিয়ে কমন নেই তাহলে mg মাইনাস আসবে না। n ইনটু cos থিটা, সরি এটা sin থিটা হবে তো। আচ্ছা, মিউ n sin থিটা, তাহলে cos থিটা মাইনাস মিউ sin থিটা ইজ ইকুয়াল টু mg, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে, আচ্ছা এটা এভাবেই থাক এই সমীকরণ। এরপর আমরা দ্বিতীয় যে সমীকরণটা আছে সেটাকে যদি আমরা একটু লিখি তাহলে আমরা পাই হচ্ছে f এর মান তো মিউ n, তাই না? তাহলে মিউ n cos থিটা প্লাস n sin থিটা ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r। তাহলে আমরা n কমন নিলে পাই মিউ cos থিটা প্লাস sin থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r। ঠিক আছে? সো এই ২ টা ইকুয়েশনে আমরা কিন্তু পেয়ে যাই। সো ২ টা ইকুয়েশন আমরা যদি একটু
এমন হচ্ছে কেন? আচ্ছা, ২ টা ইকুয়েশন আমরা এখানে লিখি। এই ২ টা ইকুয়েশনকে আমরা যদি ১ আর ২ দ্বারা ডিফাইন করি এবং আমরা যদি ২ কে ১ দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা পাই কি? v²/rg ইজ ইকুয়াল টু পাই হচ্ছে উপরে থাকবে হচ্ছে মিউ cos থিটা প্লাস sin থিটা। এখানে থাকবে হচ্ছে cos থিটা মাইনাস মিউ sin থিটা। ঠিক আছে? এই ভ্যালুটা কিন্তু আমরা পাই। ঠিক আছে? তো এই ভ্যালুটা থেকে আমরা Vmax এর ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে যেটা আসে সেটা হচ্ছে তোমার উম, এখান থেকে যদি আমরা Vmax বলতে এখানে এই V টাকে আমরা Vmax বলতেছি। Vmax এর ভ্যালুটা যদি আমরা বের করি এটা হবে হচ্ছে √rg উপরে হবে হচ্ছে আমরা লিখি sin থিটা প্লাস মিউ cos থিটা আর নিচে হবে হচ্ছে তোমার cos থিটা মাইনাস মিউ sin থিটা। বুঝছো? তো এটা কিন্তু তোমার অ্যাডমিশনে এমসিকিউতে বা ম্যাথে দেয় না, বেশিরভাগ এমসিকিউতে দিতে দেখছি আমরা যে Vmax এর ভ্যালু বের করো যখন এসব ডেটা দেওয়া থাকে। এটা কিন্তু সর্বোচ্চ ভ্যালু ২ জন একসাথে কাজ যখন করে। কে, কে? এক হচ্ছে তোমার ফ্রিকশন। ফ্রিকশন যখন কাজ করে এবং ইনক্লাইন্ড প্লেন বা ব্যাংকিং, এই ২ জন যখন একসাথে কাজ করে ভেলোসিটিটাকে বুস্ট করার ট্রাই করে, সেই বুস্টেড ভেলোসিটির মেক্সিমাম ভ্যালু হচ্ছে এইটা। বুঝতে পারছো? এর চেয়ে বেশি বেগে গেলে ২ জন মিলাও ধরতে পারবে না। এই হচ্ছে বিষয়। এখন মিমের মান হচ্ছে তোমার বৃষ্টি হলে কমে যেতে পারে। রাস্তার ঘর্ষণ কিন্তু বৃষ্টি হলে কমে যায়। ঠিক আছে? সো বৃষ্টি যদি না হয় বেশিরভাগ ক্ষেত্রে রাস্তার একটা ঘর্ষণের মান থাকে সেটা আ টেস্ট করে দেখে সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে তারা দেখে এটা নির্ণয় করে যে এই রাস্তায় ৪০ কিলোমিটারের বেশি বেগে গাড়িতে যাইতে পারবে না। ৮০ কিলোমিটারের বেশি বেগে যাইতে পারবে না। এরকম একটা মান বা নির্ধারণ করা হয়, সীমা নির্ধারণ করা হয়। ঠিক আছে? সো ওরা কিন্তু এই যে এই ফর্মুলা ইউজ করে সীমা নির্ধারণ করে। আচ্ছা। তো আমরা একটা কেস পড়লাম। একটা কেস কি ভেলোসিটির মেক্সিমাম ভ্যালু। আরেকটা এমন হইতে পারে না যে আমি চাই যে আমরা রাস্তাটা কিন্তু আনত বা একটু কিন্তু ইনক্লাইন বা কি বলবো ঢালু রাস্তা। এখন ঢালু রাস্তায় এমন হয় না যে আমি যদি দাঁড়ায় থাকি তাইলেই তো আমি পইড়া যেতে থাকবো। তাহলে সেই মিনিমাম ভ্যালুটা কত? যেই মিনিমাম ভ্যালুর চেয়ে কম ভ্যালুতে গাড়ি গেলে পইড়া যাবে, সেই ভ্যালুটাও আমরা বের করার ট্রাই করি। ঠিক আছে? সো একই সেম সেটআপটা আমরা একটু দ্রুত করে ফেলি। এখানে সেম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা আঁকবো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমাদের এখানে গাড়ির সেই মিনিমাম ভ্যালুটা বের করবে যে যেই মিনিমাম ভ্যালুর চেয়ে কম ভ্যালুতে গাড়ি যদি ট্রাভেল করে সে সেখানে সারভাইভ করতে পারবে না। সেই ভ্যালুটা কত? ঠিক আছে? আমরা এটা বের করি। সরি। সেই ভ্যালুটা আমরা এখানে বের করব। সো এদিকে কাজ করতেছে আমাদের হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, এদিকে কাজ করবে তার ওজন mg, এদিকে কাজ করবে তার নরমাল রিঅ্যাকশন। এখন আমাদের যে ভেলোসিটিটা আছে সেই ভেলোসিটির চেয়ে কম ভেলোসিটি √rg tan থিটা এই ভেলোসিটিতে কেউ যদি ড্রাইভ করে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে কি গাড়িটা সে কিন্তু যাচ্ছে এইদিকে। ঠিক আছে? মানে এখানে তো বোঝাতে যাচ্ছে না এটা হচ্ছে আমার যে ডিরেকশন আছে আমার চোখ যা আমার যেখানে লিখতেছি সেখান থেকে ভিতরের দিকে স্ক্রিন ছেদ করে ভিতরের দিকে যাচ্ছে। এইভাবে যাচ্ছে গাড়িটা। সো এইভাবে এটা যাওয়ার মাধ্যমে সে কিন্তু একটা কি বলে এই ভেলোসিটি বা এই যে ভেলোসিটির মেক্সিমাম ভ্যালু এর চেয়ে যদি কম ভেলোসিটিতে সে যাতায়াত বা যাত্রা করে তাইলে কিন্তু সে নিচের দিকে পড়তে থাকবে। কারণ রেডিয়াসটা ফিক্স হচ্ছে মেক্সিমাম ভেলোসিটির জন্য। সে সেই ভেলোসিটি যদি গেইন করতে পারে ভালো, তাহলে ওই পথে যাইতে থাকবে। কিন্তু তার চেয়ে যদি কম ভেলোসিটি হয়, আমি আগে বলছি তাহলে ভেলোসিটি ব্যাসার্ধ তাহলে আস্তে, আস্তে কিন্তু কমতে থাকবে কাউন্টার করার জন্য। তো এখন ফ্রিকশন কোন দিকে তাহলে লাগবে? ফ্রিকশন তো যেহেতু তোমার মানে স্পেসিফিক না। ফ্রিকশন ডিপেন্ড করে আমার ভেলোসিটির মানের উপর। সো ফ্রিকশন কিন্তু লাগবে এবার হচ্ছে আউটওয়ার্ড বা বাইরের দিকে লাগবে। ঠিক আছে? ফ্রিকশন কিন্তু এবার আউটওয়ার্ড লাগবে। বাইরের দিকে ফ্রিকশন কাজ করবে। ফ্রিকশন যদি বাইরের দিকে কাজ করে, ফ্রিকশন যদি বাইরের দিকে কাজ করে
তাহলে আমাদের বাকি জিনিসগুলোর উপাংশ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফ্রিকশনের যে উপাংশগুলা সেগুলাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে? আমরা নরমালের উপাংশগুলা দেখি একটু। নরমালের যে উপাংশ বা নরমাল বা উলম্ব প্রতিক্রিয়া বলের যে উপাংশ, সরি, আমরা এটা দিয়ে দেই। এটার যে উপাংশ এটা এখানে একটা হবে এবং এই দিক বরাবর একটা হবে। ঠিক আছে? আর বাকি ক্ষেত্রে ফ্রিকশনের ওগুলা ওখানে দিলেই হবে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আমরা একটু ফিগারটাকে নিচে এনে ফেলি। আমাদের যেহেতু প্রয়োজন পড়তেই আছে। আচ্ছা, এটা কি হইলো? ও আচ্ছা, ঠিক আছে। সমস্যা নাই। আমরা এভাবে করলেই তো চলে আসতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডিরেকশন গুলা। সো এইদিকে আমাদের কাজ করবে হচ্ছে n। এটা যদি থিটা হয়, এটাও কিন্তু থিটা এতক্ষণে আর অজানা থাকার কথা না। তাহলে এটা হবে হচ্ছে n cos থিটা, এটা হবে n sin থিটা এবং ফ্রিকশনের যে উপাংশ এটা যদি থিটা হয় তাহলে আমার উম, এটাও থিটা। অনুরূপ কোণ অনুযায়ী, তাই না? তাহলে এইদিকে সেন্ট্রিফিউগাল ফোর্সের সাথে কাজ করবে হচ্ছে F cos থিটা আর উলম্ব বরাবর কাজ করবে হচ্ছে F sin থিটা। ঠিক আছে সব? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এখন উলম্ব এবং আনুভূমিক উপাংশগুলো যদি একটু বামে ডানে লেখা ট্রাই করি, তাহলে আমাদের হয় হচ্ছে F sin থিটা প্লাস n cos থিটা is equal to mg এবং এইদিকে হয় হচ্ছে mv স্কয়ার বাই r, এটার ভ্যালুটা হচ্ছে mv স্কয়ার বাই r। আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালুটা লিখে ফেলি। প্লাস F cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে n sin থিটা। ঠিক আছে? সো এই দুইটা ইকুয়েশন আমাদের যদি আমাদের জানা থাকে তাহলে F আর n এর মান আমরা বের করতে পারি। আমরা কিন্তু F আর n এর মান পরীক্ষায় কিন্তু এভাবে ডিরেক্ট আসতে নাও পারে। মানে আমি যেটা আগে বের করছি এটা কিন্তু কখন সত্য? ম্যাক্সিমাম ভেলোসিটি বের করার ক্ষেত্রে সত্য। কিন্তু ম্যাক্সিমাম বাদে ম্যাক্সিমাম এর আগে বা ম্যাক্সিমাম এর পরে যেকোনো ভেলোসিটি বের করার জন্য তোমাকে এই ২ টা সূত্র লিখতে হবে এবং এই ২ টা ইকুয়েশন সলভ করার মাধ্যমে সলভ বা F আর n এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে? তারপর তাইলে কিন্তু মানে তখন কিন্তু তোমাকে পরীক্ষায় ফ্রিকশনের ভ্যালুটা জানতে চাইবে। তখন তোমার আর ম্যাক্সিমাম ভেলোসিটি জানতে চাবে না। তো এখানে এখানে মিনিমাম ভেলোসিটির কথা হচ্ছে। সো মিনিমাম ভেলোসিটি জানতে চাইবে না। তো এখান থেকে আমাদের মিনিমাম ভেলোসিটির ভ্যালুটা বের করতে হবে। এখানে কিন্তু ভি হচ্ছে মিনিমাম। ঠিক আছে? তো ভি মিনিমাম এর মানটা কত? এটা আমাদের বের করার জন্য কি রাখতে হবে? F is equal to mu n আবার রাখতে হবে। ঠিক আছে? কারণ এখানে ফ্রিকশন সর্বোচ্চ বল দিয়ে গাড়িটাকে নিচে পড়া রোধ করবে। এই কারণে এখানে স্ট্যাটিক ফ্রিকশনের মেক্সিমাম ভ্যালুটা ইউজ করতে হবে। বুঝতে পারছো? ফ্রিকশন সবসময় চেষ্টা করে যে না, যে যেখানে আছে তারে সেখানেই রাখতে, তাকে বাইরে যাইতে না দিতে। বুঝতে পারছো? তো এখানে ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুটা লাগবে ভেলোসিটির মিনিমাম ভ্যালুর জন্য। ঠিক আছে? তো আমরা এখানে যদি এগুলাকে রিপ্লেস করি তাহলে f এর মান হচ্ছে মিউ n। আমরা যদি ডিরেক্ট n টা কমনই নেই তাইলেই তো আমাদের কাজ আরো সুবিধা হয়, তাই না? তো আমরা যদি n টা কমন নেই তাহলে পাই হচ্ছে sin থিটা ১ নং সমীকরণ। ১ নং হতে। ঠিক আছে? sin থিটা প্লাস মিউ sin থিটা প্লাস cos থিটা সমান সমান mg। এটা দিলাম ৩ নং সমীকরণ এবং ২ নং হতে পাই ২ নং হতে পাই হচ্ছে ২ নং হতে পাই হচ্ছে n ইনটু sin থিটা মাইনাস মিউ cos থিটা সমান সমান mv স্কয়ার বাই r। এটাকে আমরা দিলাম ৪ নং। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা যদি ৪ নংকে ৩ নং দিয়ে ভাগ করি তাইলে কিন্তু আমরা পেয়ে যাই ভি মিনিমাম বাই rg ইকুয়াল টু আমরা পাই হচ্ছে sin থিটা মাইনাস মিউ cos থিটা আর নিচে হচ্ছে আমরা মিউ টার্মটা পরে লিখি। তাহলে হচ্ছে cos থিটা প্লাস মিউ sin থিটা। মুখস্থ করার জন্য ইজি আছে। হ্যাঁ,
কাইন্ড অফ sin থিটা দিয়ে শুরু হবে, পরেরটা cos থিটা, নিচে তাহলে cos থিটা দিয়ে শুরু হবে, পরেরটা sin থিটা এবং নিচে হচ্ছে প্লাস। এটুকু কিন্তু মুখস্থ রাখলেই হয়ে যাইতেছে। তো মুখস্থ রাখার বিষয় আলাদা, আমরা তো প্রমাণ করতেছি। তো ভি মিনিমাম এর ভ্যালুটা কত? এখানে একটা স্কোয়ার হবে। তো ভি মিনিমাম এর ভ্যালুটা হচ্ছে আন্ডার রুট আর জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা। এর চেয়ে যদি কম বেগে যায় সে সেই ব্যাংকিং যুক্ত রাস্তায় দুই সুপার হিরো নিয়েও টিকতে পারবে না। ঠিক আছে? সুপার হিরোকে কে ফ্রিকশন আর ইনক্লাইন প্লেন, দুইজন থাকা সত্ত্বেও এর চেয়ে কম বেগে গেলে সে টিকতে পারবে না। আশা করি বুঝতে পারছো টপিক গুলা। আর এটা সম্পর্কে তাহলে আমরা একটা প্র্যাকটিসও করে নিই, তাহলে হয়তো আমাদের বুঝতে আরো সুবিধা হবে বিষয়গুলা। তো এটার ম্যাথ আছে এখানে। আচ্ছা, তো এখানে যে টপিকে আলোচনা করছি আমরা বা পড়াশোনা করছি, জানবো এক্সাম্পলটা দিয়ে। দেখো এখানে কোশ্চেনে কি বলছে, একটা ঘর্ষণযুক্ত ও আনত রাস্তায় 200 কেজি ভরের একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। রাস্তাটি যে বৃত্তের অন্তর্ভুক্ত তার ব্যাসার্ধ দেওয়া আছে 40 মিটার। উল্লেখিত ঘটনায় চালক কোনো দুর্ঘটনার শিকার না হলে কত ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে? তো এখানে আমাদের কিন্তু ভেলোসিটির ম্যাক্সিমাম মানটা চাই নাই বা মিনিমাম মানটা চাই নাই। আমাদের বলছে যে একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তার যে ব্যাসার্ধ বা বাঁকের যে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে 40 মিটার, এবং সে যদি যদি সে 10 মিটার পার সেকেন্ড বেগে যায় তখন কি হবে, যদি সে 30 মিটার পার সেকেন্ড বেগে যায় তখন কি হবে। এটা 1 আর 2 নং কেস। এখানে মিস হয়ে গেছে 1 আর 2 লেখা, তো এখানে লিখে নিও। এটা একটা কিন্তু খুবই সুন্দর প্রশ্ন বলছে, আমরা যে টপিকটা পড়ছি সেটারই রিলেটেড। তোমরা যদি চাও নিজেও ট্রাই করতে পারো। সো পজ করে ট্রাই করিও। সো আমি এখানে সলিউশন দিয়ে দিচ্ছি। ১ নং কেসে কি হয়? ১ নং কেসে কিন্তু আমাদের ভেলোসিটির মান 10 মিটার পার সেকেন্ড। সো এখানে 20 মিটার পার সেকেন্ড অ্যাকচুয়ালি কি দেওয়া বলো তো? 20 মিটার পার সেকেন্ড কিন্তু এই যে এটার মান দেওয়া v √r g tan থিটা। এটার ভ্যালু কিন্তু এখানে 20 দেওয়া। তার মানে প্রথম কেসটা হচ্ছে আমাদের পড়ার দ্বিতীয় কেস, যেখানে ম্যাক্স মিনিমাম ভেলোসিটির হিসাব নিকাশটা আমরা করছিলাম, সেখানে ফ্রিকশনের ঘটনাও আমরা আলোচনা করছিলাম। তো এখানে দেখি কি কি বলছে। ভেলোসিটির মান যখন কমে যায়, তাহলে ভেলোসিটির মান যখন আমাদের কমে যায় তখন কি হয়? তখন কি ফ্রিকশন আউটওয়ার্ড লাগে না ইনওয়ার্ড লাগে? ভেলোসিটির মান যখন কমে যায় ফ্রিকশন কিন্তু আউটওয়ার্ড লাগে, বাইরের দিকে লাগে ফ্রিকশন। গাড়ি এইদিকে যাচ্ছে, তার ওজন টোজন যা আছে সবকিছু নিচের দিকে কাজ করতেছে, তার সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে কাজ করতেছে, নরমাল রিঅ্যাকশন কাজ করতেছে উপরের দিকে। এরপরে ফ্রিকশন কোন দিকে লাগবে? ফ্রিকশন কিন্তু লাগে তোমার, ভেলোসিটি যদি কম হয় ফ্রিকশন লাগে বাইরের দিকে, তাই না? লাস্টে যেটা পড়লাম। তো এই হচ্ছে আমাদের হিসাব মানে উপাংশগুলা। সো উপাংশগুলারও তো ভাগ হবে। সো আমরা আগেই করে রাখি, তাহলে হয়তো সুবিধা হবে। এরকমই তো ভাগ হবে, তাই না? এখন আমাদের নিচের দিকে হচ্ছে mg কাজ করতেছে, এইদিকে কাজ করতেছে mv²/r, এদিকে কাজ করতেছে নরমাল রিঅ্যাকশন, এটার ইনক্লাইনেশন অ্যাঙ্গেল থিটা, এবং এইদিকে কাজ করতেছে আমাদের ফ্রিকশন ফোর্স, এটাও থিটা, এটাও থিটা। ঠিক আছে? তো এইখানে আমাদের কাজ করবে হচ্ছে n sin থিটা, এটা হচ্ছে n cos থিটা, আর f sin থিটা। এদিকে কাজ করবে f cos থিটা। এই তো সব বল যেগুলো আমাদের আছে। ফ্রিকশন যখন আমার ভেলোসিটি যখন কম, এটা আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি। তো ভি ম্যাক্স থেকে আমরা কিন্তু ইজিলি ট্যান থিটার ভ্যালুটা বা এখানকার এই থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারি। তো ট্যান থিটার ভ্যালুটা কত হয়? ট্যান থিটার ভ্যালুটা হয় হচ্ছে 20 স্কোয়ার। আমরা জি এর মান 10 ধরি, হিসাব করতে সুবিধা হবে, এবং আর এর মান হচ্ছে 40। তাইলে হচ্ছে 400/40 × 10। আচ্ছা, তাইলে তো 1। তার মানে থিটা 45 ডিগ্রি, তাই না? সুন্দর মানে আছে অঙ্কগুলা। তাহলে 45 ডিগ্রি আনত তলে আছে, তো আমরা এটা পরে ইউজ করব। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমাদের কখন? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা আমাদের দেওয়া আছে যখন হচ্ছে নো ফ্রিকশন, মানে ফ্রিকশন না থাকলে এটা আমরা
আগের থিওরি যখন পড়ছি তখন বলছিলাম যে ফ্রিকশন না থাকলে এটা ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, এখন ভেলোসিটির মান যখন ১০ মিটার পার সেকেন্ড তখন কি? এটা অবশ্যই নিচে যাইতে ট্রাই করবে, স্কিড করবে, নিচে যাইতে চেষ্টা করবে। সেটাকে থামানোর জন্য ফ্রিকশন ফোর্স বাইরের দিকে কাজ করবে। তো এখন আমাদের সেই ফ্রিকশন ফোর্স এর ডিরেকশন তো আমরা জানি। ডিরেকশন হচ্ছে কি? আউটওয়ার্ডস। ডিরেকশনের নাম কি? আউটওয়ার্ডস বা হচ্ছে বাইরের দিকে। আর মানটা বের করতে হবে আমাদের। মানটা বের করার জন্য খুবই ইজি। আমরা উলম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশ ২ টা নিবো। এই যে এই ২ টা উপাংশ, এইটা সমান, সমান এইটা, এইটা সমান, সমান এইটা। এই ২ টা নিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। দেখো n cos θ প্লাস f sin θ is equals to mg। এটা ১ম এটা হচ্ছে আমরা পাই উলম্ব উপাংশ থেকে এবং আনুভূমিক উপাংশ থেকে পাই হচ্ছে mv²r প্লাস f cos θ is equals to n sin θ। এখানে আমরা কি জানি? আমরা θ জানি, আমরা m জানি, আমরা g জানি, আমরা v জানি। ঠিক আছে? সো এখন আমাদের জাস্ট f আর n এর ভ্যালুটা বের করতে হবে। যদি আমরা এখানে বসাই তাহলে f এর n এর ভ্যালু কত? n আমরা জানি না। cos ৪৫ ডিগ্রির মান হচ্ছে 1/√2 প্লাস f জানি না। sin ৪৫ এর মান 1/√2, m এর মান হচ্ছে ২০০ কেজি, g হচ্ছে ১০। ঠিক আছে? এইগুলাই তো দেওয়া আছে নাকি? আচ্ছা ঠিক আছে। তো এটাকে যদি আমরা একটু √2 দিয়ে গুণ করি তাহলে n প্লাস f এর ভ্যালু হচ্ছে ২০০০ √2, তাই না? n প্লাস f এর ভ্যালু হচ্ছে ২০০০ √2। এটা ধরো ১ নং ইকুয়েশন। একইভাবে আমরা যদি এখানকার দ্বিতীয় ইকুয়েশনে mv²r এর মান বসাই তাহলে ২০০ ইন্টু v এর মান ১০, v এর মান ২০ না কিন্তু, v এর মান ১০, r এর মান হচ্ছে ৪০ প্লাস f বাই √2 ইজ ইকুয়াল টু n বাই √2। তাহলে n মাইনাস f ইজ ইকুয়ালস টু এটার সাথে √2 গুণ দিতে হবে, তাই তো? ২০০ ইন্টু ১০ স্কয়ার বাই ৪০ মানে ৫০০ √2। এটা ২ নং ইকুয়েশন দাও এবং তুমি ক্যালকুলেটরের সাহায্যে n আর f এর ভ্যালু ইজিলি ফাইন্ড আউট করতে পারবা। আচ্ছা আমরা যদি করি উম আচ্ছা, তো একটা n এর ভ্যালু আসে হচ্ছে ১৭৬৭.76 নিউটন আর f এর ভ্যালু আসে হচ্ছে ১০৬০.66 নিউটন। ঠিক আছে? সো এই আরকি। এগুলা কিন্তু ভেরিয়েবল। আমরা কিন্তু ১ম এই বলে নিছিলাম যে n আর f কিন্তু ভ্যারি করে। ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমরা চাইলেই মিউ এর ভ্যালুও বের করতে পারি। কিন্তু এখান সরি, মিউ এর ভ্যালু বের হবে না। কারণ n ইজ f ইজ ইকুয়াল টু মিউ n কখন? যখন হচ্ছে f এর মান মেক্সিমাম হয়। এখানে যে মেক্সিমাম ফ্রিকশন লাগতেছে তার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? সো এখান থেকে মিউ এর ভ্যালু বের করা যাবে না। এইজন্যই তো আমাদের এত কষ্ট করে ২ টা ইকুয়েশন সলভ করতে হইলো। নাইলে আমরা মিউ ইজ ইকুয়াল টু fn বসাইলেই তো একটা ইকুয়েশন পাই। তো আশা করি বুঝতে পারছো এই কেসটা, ১ম কেসটা কোনো সমস্যা হওয়ার কথা না। তো এটা যদি বুঝাও তাহলে 2nd কেসটাও ইজিলি বুঝতে পারবা। সো আমি তাও আলোচনা করে দিচ্ছি। নিজে ট্রাই করো 2nd কেসটা 1st কেস করার পর যদি ইনিশিয়ালি না হয়। আচ্ছা মুছে ফেলি। এরপর হচ্ছে আচ্ছা যদি স্ক্রিনশট নেও, নেওয়া হইছে? আচ্ছা এখন মুছে ফেলি। আচ্ছা তো ২ নাম্বার সলভ আমরা করার সময় আমাদের ফিগারটাকে আচ্ছা ফিগারও মুছে একেবারে সব নতুন করেই করি। আচ্ছা। সো ২ নং ম্যাথে আমাদের কি বলছে? ২ নং ম্যাথে আমাদের সেম ভাবে ফিগার ড্র করতে হবে। আচ্ছা। তো এখন গাড়ি এখানে আছে। গাড়ি থাক। আমরা এর কম্পোনেন্টস গুলো আগে বানায় ফেলি। পরে গাড়ি বানাবনি।
আচ্ছা। তো এখন এখানে গাড়ি এদিকে যাচ্ছে। mg বা ওজন নিচের দিকে কাজ করতেছে। নরমাল রিঅ্যাকশন তলের সাথে লম্ব এবং বাইরের দিকে mv²/r কাজ করতেছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন এখন আর কি? এখন আমার বেগ কিন্তু নরমাল ভেলোসিটির চেয়ে বেশি। তার মানে কি? বাইরের দিকে স্পর্শক বরাবর যাওয়ার ট্রাই করবে। তার মানে গাড়ি এইদিকে যাবে। তাহলে ফ্রিকশন কিন্তু ডাউনওয়ার্টস লাগবে। নিচের দিকে ফ্রিকশন লাগবে। তাহলে ফ্রিকশন কিন্তু কাজ করবে এখন নিচের দিকে। ঠিক আছে? আর বাকি সব মোটামুটি একই। সরি। ফ্রিকশন কিন্তু কাজ করবে নিচের দিকে। এই কোণ থিটা, থিটার মান ৪৫ ডিগ্রি আমরা জানি। আর n এর ২ টা উপাংশ আমাদের ড্র করতে হবে। সেটাও আমরা করে ফেলি। এই একটা, এই একটা। ঠিক আছে? আচ্ছা, সোজা হয় নাই। কিছু সমস্যা নাই। এটা হচ্ছে, এটা যদি থিটা হয়, এটাও থিটা, এটাও থিটা হবে। এটা হচ্ছে n cos থিটা, এদিক বরাবর হবে n sin থিটা, এটাও থিটা। f cos থিটা এদিকে হবে। আর f sin থিটা নিচ দিকে হবে। f sin থিটা। এই তো। এখন যদি আমরা একটু হিসাব করি, তাহলে উলম্ব উপাংশ বরাবর পাই n cos থিটা is equals to mg প্লাস f sin থিটা। আর আনুভূমিক উপাংশ বরাবর আমরা পাই হচ্ছে n sin থিটা প্লাস f cos থিটা equals to mv²/r। এখন আমরা যদি এই দুইটা সলভ করি তাহলে কিন্তু ইকুয়েশন সলভ হয়ে যায়। তো n এর মান আমরা জানি না। আর cos থিটার মান √2 is equal to mg। m হচ্ছে ২০০, g হচ্ছে ২০০০ হবে টোটাল, প্লাস f, f/√2, তাই না? তাহলে n মাইনাস f is equals to ২০০০ √2। এটা ৩ নং সমীকরণ নাকি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা যদি ৪ নং এ বসাই n/√2 প্লাস f/√2 is equals to mv²/r। mv²/r এর ভ্যালু কত? mv²/r এর ভ্যালু কত হয়? ২০০ ইনটু ৩০ স্কয়ার বাই ৪০, তাই ৪৫০০। ৪৫০০। তাইলে n প্লাস f is equal to ৪৫০০ √2। এখন আমরা ৩ আর ৪ যদি সলভ করি তাহলে n আর f এর ভ্যালু পেয়ে যাই উইথ ডিরেকশন। তাই না? তাহলে হচ্ছে, আচ্ছা, এখান থেকে n এর ভ্যালু আসে হচ্ছে ৪৫০৯ নিউটন। আর f এর ভ্যালু আসে হচ্ছে ১৭৬৭.76 নিউটন। ক্যালকুলেশন মিস্টেক হতে পারে। আমার যতদূর আসলে আমি বললাম। সো এই আরকি। আজকে আশা করি ব্যাংকিং এ যতদূর পড়ানো হইছে বা বললাম, আ কঠিন না অতটা। কিছু লাস্টের টপিক গুলো হয়তো একটু কঠিন লাগতে পারে। বাট আ তুমি যদি আবার দেখো ভিডিওটা ক্লিয়ারলি, আশা করি বুঝতে পারবা যে কি বলা হইছে। কোন বিষয়টা কিভাবে করতে বা বুঝতে বলা হইতেছে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাকো তাহলে। ইনশাআল্লাহ পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত পড়াশোনার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।